আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের রিসেন্ট টকের আরেকটি আয়োজনে, আরেকটি এপিসোডে। আশা করি সবাই আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে আবারও সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে ক্লাসটি শুরু করব খুব দ্রুত। আপনারা যারা দেখছেন নিয়মিত আমাদের এই আয়োজনটি অবশ্যই শেয়ার করবেন, যাতে পরবর্তীতে আপনার এবং আপনার সিনিয়র, জুনিয়র অথবা অন্য আশেপাশের যে মানুষটি চাকরির প্রস্তুতি নিচ্ছে তাদের উপকারে আসে। সো আমরা সবাই লাইভটা শেয়ার করে দিই এবং ইনভাইট করার চেষ্টা করি পেজে, আমাদের টিউটোরিয়াল পেজ যে মূল পেজটা আছে সেখানে। একজন বলেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রেজওয়ান আলী বলেছেন, রেজওয়ান আলী বলেছেন শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আমাদের টিউটোরিয়াল পেজের পক্ষ থেকে নিয়মিত যে আয়োজন, ফ্রি ক্লাস এবং সাম্প্রতিক বিষয়াবলীর উপরে রিসেন্ট টক, এবং প্রত্যেক সপ্তাহে আমরা 2-3 দিন বা কোনো সপ্তাহে আমরা ন্যূনতম একদিন হলেও আমরা রিসেন্ট টকের আয়োজন করবো ইনশাল্লাহ। এবং আপনারা আমাদের পাশে থাকবেন, টিউটোরিয়াল পরিবার আপনার পাশে থাকবে এবং টিউটোরিয়াল পরিবারে আরো যাতে বেশি বেশি সদস্য যুক্ত হয় সেই চেষ্টা আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ। আমাদের আজকেও, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকেও কিছু সাম্প্রতিক সাধারণ জ্ঞান শেখার চেষ্টা করব এবং বিস্তারিত শিখব, যাতে পরবর্তী কোনো পরীক্ষায় এই সংক্রান্ত কোনো প্রশ্ন আসলে আমরা খুব ভালোভাবে আনসার করতে পারি। এবং আমাদের টিউটোরিয়াল অনলাইন প্ল্যাটফর্ম থেকে যেই সকল কোর্স চালু আছে সেই কোর্সগুলো সম্পর্কে জানতে হলে আপনি অবশ্যই আমাদের টিউটোরিয়াল পেজে ইনবক্স অথবা আমাদের নাম্বার দেয়া আছে, সেই নাম্বারে অবশ্যই আমাদেরকে নক দিবেন। অন্যদিকে আমরা কিন্তু গতকালকেও আমরা একটা সারপ্রাইজ পুরস্কারের ঘোষণা দিয়েছিলাম। আজকেও সেম সেই সারপ্রাইজ পুরস্কারটি দেয়া হবে। পুরস্কারটি হচ্ছে যে আজকে যিনি সর্বোচ্চ ইনভাইট করবেন, সর্বোচ্চ শেয়ার করবেন এবং সর্বোচ্চ মেনশনকারীকে আমরা এই পুরস্কারটি দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই দিব আমরা এটা। অন্যদিকে আপনারা যারা কমেন্ট করছেন, কমেন্টে হাইলাইট লিখতে ভুলবেন না, হাইলাইট করে রাখুন এবং আপনার ওয়ালে বিভিন্ন গ্রুপে এই ক্লাসটি শেয়ার করে রাখুন, যাতে পরবর্তীতে সবার উপকারে আসে। আমরা শুরু করব ইনশাল্লাহ। সবার কাছে এই ক্লাসটি পৌঁছে যাচ্ছে ধীরে ধীরে। আমাদের এখন প্রায় 80 জন যুক্ত হয়েছেন। এখন বাজে 6:30। আমরা ইনশাল্লাহ 6:35-এর মধ্যে ক্লাসটা শুরু করব। আজকে মূলত আমরা আলোচনা করব সাম্প্রতিক সাধারণ জ্ঞানের বিভিন্ন ইস্যু নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে, যেগুলো সাম্প্রতিক সময়ে খুবই প্রাসঙ্গিক এবং খুবই গুরুত্বপূর্ণ। এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, সাম্প্রতিক সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে পরীক্ষাতে 2 ধরনের জিনিস আসে। একটা হলো স্থায়ী তথ্য, আর একটা হচ্ছে সাম্প্রতিক। স্থায়ী তথ্যগুলোতে যদি আপনি ভালো করতে চান তাহলে আপনাকে অবশ্যই সাম্প্রতিক সাধারণ জ্ঞানে ভালো করতে হবে। অর্থাৎ কোন স্থায়ী তথ্য যখন পরীক্ষা আসে অবশ্যই সেটা সাম্প্রতিক সময়ে আলোচিত কিনা সেটার উপর ভিত্তি করে মূলত পরীক্ষায় আসে। তো আমরা সবাই যুক্ত হয়ে যাই, শেয়ার করে দিই এবং যাতে সবাই এই ক্লাসটি দেখতে পারে সেই ব্যবস্থা করে দিই। এবং সবার জন্যই একটি অ্যানাউন্সমেন্ট, আবারও সেই অ্যানাউন্সমেন্টটি হচ্ছে আজকেও আমরা পুরস্কার দেব আপনাদেরকে, যিনি সর্বোচ্চ শেয়ার করবেন, সর্বোচ্চ ইনভাইটকারী এবং যিনি সর্বোচ্চ মেনশন করবেন, আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে। আমাদের টিউটোরিয়ালের কোর্স ম্যাটেরিয়ালের গুরুত্বপূর্ণ অংশ, সেটা হলো 4টি সাবজেক্টের 4টি বই, বাংলা, ইংরেজি, জিকে এবং গণিত, এবং সেই সাথে মানচিত্র। গতকালকে যিনি বিজয়ী হয়েছেন ওনার নামটা একটু পরে আমরা কমেন্টে মেনশন করে দিব এবং জানিয়ে দিব। আজকেও যারা বিজয়ী হবেন আমরা অতি দ্রুত আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের কাছ থেকে কুরিয়ারের ঠিকানা নিয়ে আপনাদের পুরস্কারটি আপনাদের কাছে পৌঁছে দিব আমরা। এবং অবশ্যই আপনারা সবাই টিউটোরিয়াল পরিবারের সাথে থাকার চেষ্টা করবেন এবং টিউটোরিয়াল পরিবারে যেই সব আমরা সার্ভিস দিচ্ছি সেই সার্ভিস সম্পর্কে আপনাদের কোনো
গঠনমূলক সমালোচনা চাওয়া পাওয়া থাকলে আমাদের হটলাইন নাম্বারে আপনারা ফোন করতে পারেন। এবং পাশাপাশি টিউটোরিয়াল পেজ থেকে যেসব ক্লাস, লাইভ ক্লাস বা অন্যান্য দিক নির্দেশনামূলক ভিডিও দেওয়া হচ্ছে সেগুলো অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সো আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন একটু জানাই আমরা। আজকে আমরা একটু দেখি যে আপনারা অনার্স লেভেলে কে কোন সাবজেক্টে পড়াশোনা করেছিলেন। অনার্সে কে কোন সাবজেক্টে পড়াশোনা করেছিলেন আমরা একটু কমেন্টে জানাই কে কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন, অথবা যে যে সাবজেক্টে পড়াশোনা করেছেন সেটা আপনি ইনডিরেক্টলি বুঝাতে পারেন। হ্যাঁ, যেমন অনেকে বলতে পারেন যে আমি কি বলে আমাদের যে জেলা পর্যায়ে যে জজ কোড গুলো আছে, হ্যাঁ, আমি ভবিষ্যতের আইনজীবী হওয়ার জন্য ওইরকম একটা সাবজেক্টে পড়াশোনা করেছি, বা নোবেল পুরস্কার পাওয়া যায় এমন একটি সাবজেক্টে পড়াশোনা করেছি। এভাবে আপনি ইনডিরেক্টলি আমাদের কমেন্টটা, আমাদের এই যে মূল কমেন্ট চ্যাট, লাইভ চ্যাট হচ্ছে, এখানে বলতে পারেন। যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে পড়াশোনা করেছি। এর আগে আমি যে কলেজে পড়াশোনা করেছিলাম সেটা হচ্ছে নটরডেম কলেজ ঢাকায়। এখন নটরডেম কলেজের দুইটা শাখা আছে, একটা ঢাকায় আর একটা হচ্ছে ময়মনসিংহে। তো তারপর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে পড়াশোনা করেছি। সো সবাই আপনারা একটু জানাতে পারেন কে কোন সাবজেক্ট থেকে পড়াশোনা করেছেন। হ্যাঁ, একজন লিখেছেন মার্কেটিং বিভাগ, সরোয়ার মোর্শেদ বলেছেন সমাজ বিজ্ঞান বিভাগ। এরপরে রাজিয়া সুলতানা বলেছেন কবি কবি ভাব, কবিতার অভাব। হ্যাঁ, তার মানে আপনি বাংলা বিভাগে পড়াশোনা করেছেন। শামসুল ইসলাম বলেছেন দর্শন বিভাগ, আমার খুব প্রিয় একটি সাবজেক্ট, ফিলোসফি। পটুয়াখালী থেকে বলেছেন তাহমিনা বেগম বলেছেন কিশোরগঞ্জ থেকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সবাই যুক্ত হচ্ছি, এটা খুব ভালো একটা সাইন আমাদের জন্য। জান্নাতুল ফেরদৌস বলেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছি। নীলিমা রিমু দর্শন বিভাগ থেকে। রোজিনা আক্তার সোশ্যাল ওয়ার্ক থেকে। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পেজে কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা আমাদের ক্লাসটা শুরু করব আর 2-1 মিনিটের মধ্যেই। মাস্টার্স করেছি রাষ্ট্রবিজ্ঞান থেকে, থ্যাংক ইউ। সাজ্জাদুর বলেছেন ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার। এরপরে মাজেদুল ইসলাম বলেছেন সমাজবিজ্ঞান থেকে, বেলকুচি সরকারি কলেজ থেকে। দেখেন আমাদের ক্লাসটা কত প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় কিন্তু পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, এবং এটাই মূলত বর্তমানে অনলাইন শিক্ষা ব্যবস্থার একটা খুব ভালো একটা দিক বলতে পারেন। আপনারা যারা তৃণমূলে বসে একেবারে ঘরে বসে ক্লাসটি দেখছেন, ঢাকায় যারা ভালো ভালো শিক্ষক, মানসম্মত শিক্ষক বা দক্ষ অভিজ্ঞ শিক্ষক, তাদেরকে কিন্তু আমরা নিয়ে আসছি এই টিউটোরিয়াল অনলাইন প্ল্যাটফর্মে। তাদের ক্লাসগুলো আপনি আপনার ঘরে বসে দেখছেন। কেউ হয়তোবা টেকনাফে দেখছেন, কেউ তেঁতুলিয়ায়, কেউ হয়তোবা সিলেটের কোন একটা উপজেলায়, কেউ হয়তোবা কক্সবাজারের কোন একটা উপজেলায় বসে আমাদের ক্লাসটি আজকে দেখছেন। আমরাও চেষ্টা করছি টিউটোরিয়াল এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে যাতে আপনারা ভালো কিছু পান এবং সেই ভালো কিছু থেকে আপনি ভবিষ্যতে আপনার সাফল্য অর্জন করতে পারেন, এবং আপনার যে অভীষ্ট লক্ষ্য আছে সেখানে পৌঁছাতে আমাদের টিউটোরিয়াল পরিবার অনলাইন প্ল্যাটফর্ম সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাচ্ছে। সো আবারও আমি আরেকটা ঘোষণা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যারা আজকে সর্বোচ্চ শেয়ার করবেন, সর্বোচ্চ ইনভাইট দিবেন এবং সর্বোচ্চ মেনশন করবেন, তাদেরকে আমরা এরকম 3 জনকে পুরস্কৃত করব। আমাদের যে বই আছে 4টি, বাংলা, ইংরেজি, গণিত এবং জিকে, এই 4টি বই এবং সেই সাথে একটি করে বাংলাদেশের মানচিত্র এবং আরেকটি হলো আন্তর্জাতিক মানচিত্র। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে স্যার পেজে ইনভাইট করব কিভাবে। তো আমি একটু ক্যামেরার সামনে দেখাতে চাচ্ছি যে আপনার পেজে কিভাবে ইনভাইট করবেন। আপনারা যখন পেজে ঢুকবেন, আমাদের টিউটোরিয়াল পেজে, এই টিউটোরিয়াল পেজ আমি জানি দেখা যাচ্ছে কিনা, টিউটোরিয়াল পেজে ঢুকলেই পাশে একটা মেনু বারের মতো আছে, 3টা ফোটা আছে, দেখবেন 3টা ডট আছে। এই জায়গায় একটু আসতে পারেন। এই জায়গায় এসে, আমি দেখা যাচ্ছে কিনা জানি না, হ্যাঁ দেখা যাচ্ছে। তো ওই 3টা ডটে আপনি যদি ক্লিক করেন, 3টা ডটে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আসবে, যেমন রিপোর্ট পেজ, তারপরে হচ্ছে হেল্প টিউটোরিয়াল, ব্লগ, সার্চ, ইনভাইট ফ্রেন্ডস। আপনি এখানে ইনভাইট ফ্রেন্ডসে যাবেন। যাওয়ার পরে এখানে আরেকটা উইন্ডো আসবে। এই উইন্ডোতে আপনি উপরে যাকে যাকে ইনভাইট করতে চান তাকে তাকে করতে পারেন। পাশাপাশি আপনারা যদি এখানে সিলেক্ট অল দেন, সিলেক্ট অল দিলে একসাথে সবাই আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে সবাইকে একসাথে আপনি ইনভাইট করতে পারবেন, এবং এই কাজটা একবারে আপনি করে ফেলতে পারেন, একজন একজন করে না করে।
তো এইভাবে করতে পারেন। পাশাপাশি কাউকে যদি আপনি লিঙ্কটা পাঠাতে চান, তাহলে এখানে কপি লিঙ্ক করে পরবর্তীতে তার ইনবক্সে বা কোথাও আপনি এই লিঙ্কটা কপি করে দিতে পারেন। লিঙ্ক কপি করার চেয়ে আপনি যদি ইনভাইট করেন, তাহলে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি মানুষের কাছে রিচ হবে এবং আপনার দ্বারা অন্যরা কিন্তু উপকৃত হবে। সো এটা অনেকে জানতে চেয়েছিলেন, এটা একেবারে শর্টকাটে দেখালাম, অনেকে জানেন এটা, এবং খুব সহজ একটা পদ্ধতি ইনভাইট করার। সো আমরা আশা করব আপনারা সর্বোচ্চ ইনভাইট আজকে করবেন এবং টিউটোরিয়াল পেজে আমাদের যারা শুভানুধ্যায়ী আছে এবং আমাদের যে ফ্যান বেস, এটা আমরা বৃদ্ধি করার চেষ্টা করব। আমরা ক্লাসটা শুরু করব অল্প কিছুক্ষণের মধ্যেই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। সেটা হতে পারে আপনার ক্যারিয়ার সংক্রান্ত, চাকরির সংক্রান্ত, অথবা অন্য যে কোনো প্রশ্ন আপনাদের থাকলে আপনারা করতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা এবং ক্লাস শুরু করার পরে অবশ্যই আপনার খাতা কলম নিয়ে বসবেন, এগুলো নোট করে রাখবেন। বিশ্বাস করেন, আপনার যে নিজের নোটটা আছে এটা পৃথিবীর শ্রেষ্ঠ নোট, এর চেয়ে বড় নোট হতে পারে না। কথা শোনা যাচ্ছে কিনা একটু জানান। ভাই হচ্ছে সমস্যা হচ্ছে, এখানে আসছে, এখন আসছে। আচ্ছা, মেনশন কিভাবে করে? মেনশনটা হচ্ছে আপনি যখন কমেন্ট করবেন, কমেন্টে যাকে আপনি মেনশন করতে যাচ্ছেন তার নামটা টাইপ করবেন। টাইপ করলে তার নামটা উপরে আসবে এবং সেই নামটা আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন ওই নামটা একটু নীল কালারে হাইলাইটেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো আপনি যাকে মেনশন করতে যাচ্ছেন তাকে তার নামটা কমেন্টে লিখবেন। আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানান। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। স্যার 1000 জনকে ইনভাইট পাঠিয়েছি, অসংখ্য ধন্যবাদ রাজিয়া সুলতানা। ওকে, আমরা শুরু করি কাছের ক্লাস। আপনারা একটু আমাদের সাথে থাকবেন। আমি অবশ্যই সবাই খাতা কলম নিয়ে বসবেন এবং নোট করার চেষ্টা করবেন, এবং এই নোটটাই আপনার পরবর্তীতে বিভিন্ন কাজে লাগবে। নিবন্ধন সার্কুলার কবে দিতে পারে? নিবন্ধন সার্কুলার খুব শীঘ্রই দিয়ে দিবে। হ্যাঁ, জাস্ট একটু সময় নিচ্ছে, যে আসলে কিছু শর্ত বা কিছু পরিমার্জন বা পরিবর্তন এনে কয়েকটা শর্তে তারপরে হচ্ছে নিবন্ধন সার্কুলারটা চলে আসবে। সো আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন, আমরা ক্লাসটা শুরু করি। হ্যাঁ, ক্লাসটা শুরু করি। এবং ওকে, আমরা একজন বলেছেন স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। সাউন্ড সব ঠিক আছে, ইনশাল্লাহ আমরা শুরু করে দিচ্ছি এখন। সো আজকে আমরা যেহেতু আমাদের টপিকটা হচ্ছে রিসেন্ট টক, খবরের গভীরে জ্ঞানের শিখরে আমরা যাওয়ার চেষ্টা করব এবং সাম্প্রতিক যে প্রশ্নগুলো আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব, এবং আপনারাও চেষ্টা করবেন সেগুলো নোট করে আমাদের যে মেইন গ্রুপ আছে এই গ্রুপে শেয়ার করতে। একজন বলেছে আসসালামু আলাইকুম স্যার, গাইবান্ধা পলাশবাড়ি থেকে বলছি। একজন বলেছে কথা শোনা যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা ক্লাসটা শুরু করি। প্রথম যে প্রশ্নটা, প্রথম প্রশ্ন, আরএসএফ বাহিনী কোন সংকটের সাথে জড়িত? আরএসএফ বাহিনী কোন সংকটের সাথে জড়িত? বর্তমান সময়ের সবচেয়ে হট ফেভারিট টপিক হচ্ছে আজকের এই প্রশ্নের যে টপিকটা আমি আলোচনা করব সেটা, এবং এটা নিয়ে 100% অবশ্যই আপনি সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে প্রশ্ন পাবেনই, এবং অলরেডি হয়ে গেছে এটা নিয়ে প্রশ্ন, আবারও সামনে হবে ইনশাল্লাহ। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি সামনে যত ধরনের পরীক্ষা আসবে সাম্প্রতিকের জন্য, আজকে এইটার সাথে যে টপিকটা রিলেটেড, এই টপিকটা অনেক বেশি পরীক্ষা আসবে। সো দেখি আমরা, প্রশ্নটা বলা হয়েছে যে আরএসএফ বাহিনী কোন সংকটের সাথে জড়িত। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আপনারা একটু কমেন্টে জানান যে এটার উত্তর কি হবে। আমরা শুরু থেকে একটু নিজেরা এঙ্গেজ করার চেষ্টা করি, ভুল হোক, কিন্তু আমরা চেষ্টা করি যে আরএসএফ বাহিনী কোন সংকটের সাথে জড়িত।
আরএসএফ বাহিনী কোন সংকটের সাথে জড়িত? আপনারা সবাই একটু কমেন্টে জানান। অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন। দারফুর সুদান। আরশি রোজা, দারফুর সুদান, থ্যাংক ইউ সো মাচ। দারফুর সুদান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আরেকটু আপনারা কমেন্টে জানান যে এই যে এই সংকটটা এখনো চলমান কেন, একটু আপনারা ব্যাখ্যা দিতে পারেন কমেন্টে। ওকে, আমরা আলোচনায় চলে যাই। আপনারা সবাই একটু শেয়ার করে দিন আমার মতো ক্লাসটি। সো আরএসএফ এর পূর্ণরূপ হচ্ছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস। বর্তমানে এটার আনসার হবে দারফুর সংকট। ফিলিস্তিন সংকটের সাথে ফাতাহ এবং হামাস এই দুইটা বাহিনী জড়িত। রোহিঙ্গা সংকটের সাথে আরসা, আরসা বাহিনী আছে। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি এটার পূর্ণরূপ। এবং কুর্দিস্তান আর্মি নামেও একটা সংগঠন আছে যারা কুর্দিস্তানে তাদের স্বাধীনতার জন্য কাজ করে যাচ্ছে। আর দারফুর সংকটের সাথে জড়িত এই আরএসএফ, র্যাপিড সাপোর্ট ফোর্সেস। দক্ষিণ সুদান এবং সুদান থেকে যখন দক্ষিণ সুদান স্বাধীন হয়ে গেল 2011 সালে, তার পরবর্তীতেও কিন্তু এই মূল সুদানের উত্তর অংশ এবং দক্ষিণ অংশে যে দক্ষিণ সুদান, এই দুই সুদানের মধ্যে একটা বিরোধপূর্ণ জায়গা ছিল, সেটা হচ্ছে দারফুর। এই দারফুরের একটা বাহিনী হচ্ছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস, এবং এটা হচ্ছে ওইখানকার একজন সামরিক নেতার সংগঠন। এবং এই বাহিনীটা তারা কিন্তু ওই উত্তর সুদানের সাথে সেই 2023 সাল থেকেই নানা ধরনের যে যুদ্ধ, বিগ্রহ, হাঙ্গামা এগুলোর সাথে লেগেই আছে। আপনারা সম্প্রতি কিছু চিত্র দেখবেন দারফুর সংকটের, যেখানে দেখানো হচ্ছে, যেটা স্যাটেলাইট থেকে কয়েকদিন আগে দেখানো হয়, যে মানুষগুলোকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে এবং মানুষ খাবার না পেয়ে একেবারে কঙ্কাল হয়ে কিভাবে মারা যাচ্ছে। এই যে সংকটটা হচ্ছে দারফুরে, পুরো সুদান জুড়ে এই সুদানে যে সংকটটা, এই সংকটের জন্য মূলত দায়ী করা হচ্ছে এই আরএসএফ বাহিনীকে। তাদের স্বৈরাচারী মনোভাব এবং একনায়কতান্ত্রিক যে শাসন এবং তাদের যে আক্রমণাত্মক মনোভাব জনগণের সাথে, এটাই মূলত এখন দারফুর সংকটকে আরো বেশি অমানবিক করে তুলছে। সো দারফুর সংকটের সাথে জড়িত এই আরএসএফ বাহিনী খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা পেয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রোহিঙ্গা সংকটের সাথে জড়িত হচ্ছে আরসা। এরপরের প্রশ্ন আমরা চলে যাই। এরপরের প্রশ্ন হচ্ছে 2 নাম্বার, আমেরিকান পার্টি সম্প্রতি গঠন করে কে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমেরিকান পার্টি সম্প্রতি গঠন করে কে? আমেরিকান পার্টি সম্প্রতি গঠন করে কে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। জুলিয়ান অ্যাসাঞ্জের একটা তথ্য প্রযুক্তি বিষয়ক একটা প্রতিষ্ঠান আছে, যেটার নাম হচ্ছে উইকিলিক্স। এরপর ডোনাল্ড ট্রাম্প তো আমেরিকান প্রেসিডেন্ট, তাকে নিয়ে তো আমরা সব জানি। গ্রেটা থুনবার্গ এবং ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প, এই 3 জনের মধ্যে কে আনসার হবে? আমেরিকান পার্টি সম্প্রতি গঠন করেন কে? সবাই একটু আমরা কমেন্টে জানাই। খুবই সহজ একটা প্রশ্ন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সময়ে, সামনে পরীক্ষাগুলোতে আসবে। তাহলে দেখেন, গ্রেটা থুনবার্গ, ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক, এই 3 জনের মধ্যে কে হবে? সবাই আনসার দিচ্ছেন গ নাম্বার, কিন্তু আনসারটা ভুল। ডোনাল্ড ট্রাম্প না, এটা হচ্ছে ইলন মাস্ক। আমেরিকান পার্টি সম্প্রতি গঠন করেন ইলন মাস্ক। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে ইলন মাস্ককে গভর্নমেন্টস অফ ইফিসিয়েন্সি বিভাগে বা ডিপার্টমেন্টে দায়িত্ব দেন এই ইলন মাস্ককে, একজন উপদেষ্টা হিসেবে। বাট ইলন মাস্কের সাথে বাক বিতণ্ডা এবং আপনার এটাকে বলা হয় যে তারা এক ধরনের, তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর পরবর্তীতে মূলত ডোনাল্ড ট্রাম্পকে বাদ দিয়ে ইলন মাস্ক নিজেই
এই আমেরিকান পার্টি গঠন করেন। সম্প্রতি আমেরিকার নতুন যে পার্টি সেটা হচ্ছে আমেরিকান পার্টি, এবং এটা গঠন করেন হচ্ছেন ইলন মাস্ক। আর গ্রেটা থুনবার্গ, তিনি যে আন্দোলনের প্রবক্তা সেটা হচ্ছে ফ্রাইডে ফর ফিউচার। ফ্রাইডে ফর ফিউচার। তো ইলন মাস্ক খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে একজন ব্যক্তিত্ব। ইলন মাস্ককে নিয়ে প্রশ্ন আসবে। প্রথম কথা হচ্ছে ইলন মাস্ক এখন বিশ্বের শীর্ষ ধনী এবং প্রথম $500 ট্রিলিয়ন এর মালিক। প্রথম $500 ট্রিলিয়ন এর মালিক। এরপরে তার যে কোম্পানিগুলো আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে টেসলা, এরপর হলো স্পেস এক্স, এরপরে ওনার যে গুরুত্বপূর্ণ আরো কোম্পানি আছে তার মধ্যে হচ্ছে স্টারলিংক, এরপরে নিউরোলিংক, আচ্ছা আমরা আবার লিখি এটা। ইলন মাস্কের যে কোম্পানিগুলো আছে প্রথমত হচ্ছে স্টারলিংক, এরপর নিউরোলিংক, টেসলা, তারপরে স্পেস এক্স, এরপরে হলো তিনি টুইটার কিনেছেন। টুইটার পরবর্তীতে তিনি নামকরণ করেন এক্স নামে। এরপরে ইলন মাস্ক এখন বিশ্বের শীর্ষ ধনী $500 ট্রিলিয়ন এর মালিক। $500 ট্রিলিয়ন এর মালিক। তাহলে ইলন মাস্ক এখন বিশ্বের একজন খুবই আলোচিত একজন ব্যক্তি, এবং মানে যে কোনো পত্রিকা দেখা যায় টপ অফ দ্য নিউজ থাকে উনি। ইলন মাস্ক কি কোম্পানির মালিক? দেখেন স্টারলিংক সম্পর্কে আমরা সবাই জানি যে এই স্টারলিংক হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সুবিধা, এবং স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সুবিধার মাধ্যমে একজন মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সময় ইন্টারনেট সুবিধা বা ওয়াইফাই সুবিধা পাবে, যেটা বাংলাদেশেও চালু হয়েছে। এরপর নিউরোলিংক, অর্থাৎ মানুষের ব্রেনের মতো কাজ করে এরকম কৃত্রিম ব্রেন তিনি প্রতিস্থাপনের একটা পদ্ধতি বের করেছেন। এর পরবর্তীতে টেসলা যে গাড়ি রয়েছে, খুব বিখ্যাত গাড়ি, এবং স্পেস এক্স নামে একটা ওনার মহাকাশ গবেষণা কেন্দ্র বলতে পারেন, এবং একটা কোম্পানি বলতে পারেন, যেটা মূলত মহাকাশে কোনো যান পাঠানোর জন্য গবেষণা করে থাকে এবং কাজ করে থাকে। এরপরে টুইটার তিনি কিনেছিলেন 44 বিলিয়ন দিয়ে কিনেছিলেন, এবং যেটা বর্তমানে নাম দিয়েছেন এক্স। আর তিনি এখন বিশ্বের শীর্ষ ধনী, $500 ট্রিলিয়ন এর মালিক। পৃথিবীর একমাত্র মানুষ যিনি কিনা $500 ট্রিলিয়ন এর মালিক। $500 ট্রিলিয়ন মানে 500 বিলিয়ন। আমাদের পুরো বাংলাদেশের জিডিপি হচ্ছে 500 বিলিয়ন। তিনি পুরো বাংলাদেশের জিডিপি সমান এমন একজন মানুষ যিনি কিনা একটা দেশের জিডিপি সমান অর্থের মালিক। তাহলে একটা বাংলাদেশ পুরো কিনে নিতে পারবেন উনি, মানে একটা পুরো বাংলাদেশের মতো দেশের তিনি মালিক এখন, এবং বাংলাদেশের জিডিপি সমান তিনি এখন সম্পদের মালিক, এবং তিনি এখন বিশ্বের শীর্ষ ধনী। এই শীর্ষ ধনী তাকে বলেছে ফোর্বস ম্যাগাজিন। খুবই বিস্ময়কর একজন ব্যক্তি, আপনারা তাকে নিয়ে স্টাডি করবেন এবং দেখবেন। আর একজন লিখেছেন কমেন্টে যে আমি বিশ্বের শীর্ষ গরিব। থ্যাংক ইউ সো মাচ আমার দলে আসার জন্য। হ্যাঁ, আমিও আপনার দলে আছি, এবং আমার দলে ইনশাল্লাহ আমি মনে করি অনেকেই আছেন আমাদের দলে। আমরা বিশ্বের শীর্ষ গরিব, শুধু গরিব না, গরিব ম্যাক্স প্রো আর কি আমরা।
তো যাই হোক, তাহলে ইলন মাস্কের কোম্পানিগুলোর নাম মনে রাখবেন: স্টারলিং, নিউরোলিংক, টেসলা, স্পেস এক্স, এরপর টুইটার। তিনি বিশ্বের শীর্ষ ধনী এবং $500 ট্রিলিয়ন মালিক। অন্যদিকে গ্রেটা থুনবার্গ ছিলেন পরিবেশবাদী আন্দোলনের নেতা এবং তিনি গাজায় যে সুমুদ ফ্লোটিলা নামে একটা জাহাজের বহর গিয়েছিল সেখানেও নেতৃত্ব দিয়েছিলেন। আর ডোনাল্ড ট্রাম্পকে তো আমরা চিনি। আর জুলিয়ান অ্যাসাঞ্জ হচ্ছেন উইকিলিক্স এর প্রতিষ্ঠাতা, অর্থাৎ পৃথিবীর সকল যে তথ্য ভান্ডার আছে সেই তথ্য ভান্ডার লিক করার জন্য তিনি ওস্তাদ ছিলেন এবং বিশ্বের বিখ্যাত বিখ্যাত ব্যক্তিগুলোর গোপন তথ্য তিনি ফাঁস করে দিচ্ছিলেন এবং এই জন্য ওটার নাম দিয়েছিলেন উইকিলিক্স। মানে আপনার উইক জিনিসটা তিনি লিক করে দিবেন, এই জন্য ওটার নাম দেওয়া হয়েছে উইকিলিক্স। উইকিলিক্স অর্থাৎ আপনার গোপন যে তথ্যগুলো এগুলো তিনি লিক করে দিবেন, এই জন্য ওই কোম্পানির নাম দিয়েছিলেন তিনি উইকিলিক্স। জুলিয়ান অ্যাসাঞ্জ হচ্ছেন উইকিলিক্স এর প্রতিষ্ঠাতা, মনে রাখবেন। তাহলে আমরা এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেলাম। এই তথ্যগুলাই ভবিষ্যতে তথ্য প্রযুক্তি বিষয়ক যে সাম্প্রতিক আসে বা তথ্য প্রযুক্তি বিষয়ক যে সাধারণ জ্ঞানগুলো আসে সেখানে কিন্তু আসবে। তো সবাই একটু মনে রাখবেন। একজন বলেছেন আমি সবচাইতে বেশি ফকিন্নি। ফকিন্নি শুধু না, আমরা সবাই খয়রাতি। হ্যাঁ, সো আমরা আজকে খয়রাতি হয়ে এই ক্লাসটি করব এবং কারা কারা খয়রাতি আছেন, গরিব ম্যাক্স প্রো আছেন, সবাই একটু কমেন্ট করেন আপনারা। রমিস জামাল বলেছেন স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। একজন বলেছেন উনার কাছে হেল্প চাইতে পারেন, অবশ্যই দিবে। ওনার কাছে হেল্প আমি চাইতে পারি, কিন্তু ওনার কাছ থেকে ডলার নেয়ার মতো ব্যাংক অ্যাকাউন্ট আমার নাই, বা কোন কার্ড দিয়ে ট্রান্সফার করব সেই পদ্ধতি আমি জানি না। হ্যাঁ, সো আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন, কোন পুরস্কারকে গণিতের নোবেল বলা হয়? সাম্প্রতিক সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কোন পুরস্কারকে গণিতের নোবেল বলা হয়? এখান থেকে 4টা অপশনের মধ্যে কোনটা, কোন পুরস্কারটাকে গণিতের নোবেল বলা হয়? একটু সবাই কমেন্টে আমরা জানাই, একসাথে কমেন্ট করি এবং আমরা চেষ্টা করব। আবুল হাসান বলেছেন স্যার সভাপতি হন। হ্যাঁ, আমি সবার সভাপতি, যার কোনো নাই গতি সে হয় সভাপতি। আমার সাথে কিছু সহসভাপতি হতে পারেন আর কিছু আপ্যায়ন বিষয়ক সম্পাদক হতে পারেন। আমরা প্রায় 500 সদস্যের কমিটি দিতে পারবো বাংলাদেশে এবং আমাদের অধীনে অনেকগুলা কমিটি থাকবে, জেলা কমিটি, উপজেলা কমিটি, সব জায়গায় আমাদের সদস্যের অভাব থাকবে না। তো আমরা সারা বাংলাদেশে আমাদের নেটওয়ার্ক ছড়িয়ে দিব। যে আমাদের কমিটির নাম হবে কি কমিটির নাম দেওয়া যায়, এটা কমিটি দিতে পারেন ন্যাশনাল খয়রাতি কমিটি। ন্যাশনাল, আমাদের কমিটির নাম থাকবে ন্যাশনাল খয়রাতি পার্টি। ঠিক আছে, এনকেপি, ন্যাশনাল খয়রাতি পার্টির যারা সদস্য হতে চান তারা সবাই এখানে কমেন্ট করুন। ইনশাল্লাহ আমরা সবাই একসাথে সারা বাংলাদেশে আমাদের যে নেটওয়ার্ক সেগুলো আমরা ছড়িয়ে দেব। আমরা সবাই ন্যাশনাল খয়রাতি পার্টির সদস্য হবো। আপনাদের আশেপাশে যারা সদস্য হতে চাই আপনারা সদস্য সংগ্রহ করবেন এবং আমাদের এখান থেকে ফর্ম সংগ্রহ করবেন। ঠিক আছে, আমরা প্রশ্নে যাই। এখানে প্রশ্নটা হলো যে কোন পুরস্কারকে গণিতের নোবেল বলা হয়? কোন পুরস্কারকে গণিতের নোবেল বলা হয়? সো অনেকে বলেছেন যে অ্যাবেল পুরস্কার। সবার উত্তর সঠিক হয়েছে, এখানে উত্তর হচ্ছে অ্যাবেল। গণিতে প্রতি বছর যে পুরস্কারটা দেয়া হয় সারা পৃথিবীতে ভালো গণিত পারার জন্য বা গণিতের কোন সূত্র আবিষ্কারের জন্য, গণিতের কোন জটিল কঠিন অঙ্ক সমাধান করার জন্য যে পুরস্কারটা দেওয়া হয় সেটা হচ্ছে অ্যাবেল পুরস্কার এবং এটাকে গণিতের নোবেল বলা হয়। গণিতের নোবেল বলা হয় অ্যাবেল পুরস্কারকে, অ্যাবেল। আর ব্যালন ডিওর দেওয়া হয় ফ্রান্স থেকে। এটা ফুটবলের জন্য দেওয়া হয়। ফুটবলে যারা সেরা করতে পারে, সেরা খেলে সারা বছরে, তাদের থেকে নির্বাচিত করা হয়। ব্যালন ডিওর একটা পত্রিকার নাম এবং এটা ফ্রান্স থেকে দেওয়া হয়। এবং এই ব্যালন ডিওর পুরস্কার 2025 সালে পেয়েছে ওসমান ডেম্বেলে।
ওসমান ডেম্বেলে হচ্ছেন 2025 সালে ব্যালন ডিওর জয়ী, অর্থাৎ তিনি এর আগের সিজনে খুব ভালো খেলেছেন এবং সেরা খেলোয়াড় হয়েছেন, এই জন্য তাকে ব্যালন ডিওর পুরস্কার দেওয়া হয়। ব্যালন ডিওর পুরস্কার সবচেয়ে বেশি পেয়েছেন মেসি, আর এই বছর ব্যালন ডিওর পুরস্কার পেয়েছেন ওসমান ডেম্বেলে, আপনারা সবাই জানেন। এবং তিনি যে দেশের হয়ে খেলেন সেটা হচ্ছে ফ্রান্স, এবং তার ক্লাবের নাম হচ্ছে পিএসজি। ফ্রান্সের একটা ক্লাব আছে, পিএসজি তে তিনি খেলেন ওসমান ডেম্বেলে, মনে রাখবেন। এরপর হচ্ছে গ্র্যামি অ্যাওয়ার্ড। গ্র্যামি অ্যাওয়ার্ডটা হচ্ছে বিশ্বের সঙ্গীত অঙ্গনে দেয়া হয়। সঙ্গীত অঙ্গনে যারা সেরা পৃথিবীতে, তাদেরকে এই গ্র্যামি অ্যাওয়ার্ডটা দেওয়া হয় যুক্তরাষ্ট্র থেকে। এরপর আসেন ম্যাগসেসে পুরস্কার। ম্যাগসেসে পুরস্কারটাও গুরুত্বপূর্ণ। ম্যাগসেসে পুরস্কারটা দেওয়া হয় ফিলিপাইন থেকে, এবং এটাকে বলা হয় এশিয়ান নোবেল। 1957 সাল থেকে দেওয়া হয়, 1957 সাল থেকে। সো ম্যাগসেসে পুরস্কারটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশে প্রায় 13 জন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসও ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন। সো ম্যাগসেসে পুরস্কারটা এশিয়া মহাদেশের যে দেশগুলোতে যেসব ব্যক্তি আপনার হচ্ছে গিয়ে কি বলবো এটাকে, ধরেন অন্যদের জন্য মানবাধিকার নিয়ে কাজ করে, তারপরে হচ্ছে জনহিতকর কাজ করে, তারপরে শিল্প সংস্কৃতি, দারিদ্র্য দূরীকরণ বা অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করে, তাদেরকে এই পুরস্কারটা দেওয়া হয়। সো এই পুরস্কারটা দেওয়া শুরু হয় 1957 সাল থেকে, এবং এটাকে বলা হয় এশিয়ান নোবেল, এবং এই পুরস্কারটা দেওয়া হয় প্রতি বছর ফিলিপাইন থেকে। তাহলে কোন পুরস্কারকে গণিতের নোবেল বলা হয়? কোন পুরস্কারকে গণিতের নোবেল বলা হয়? এটাকে বলা হয় অ্যাবেল পুরস্কার। অ্যাবেল পুরস্কার, শুধু এতটুকু মনে রাখলেই চলবে। প্রতি বছর এটা দেওয়া হয় যুক্তরাষ্ট্র থেকে। তাহলে গেল। এরপরের প্রশ্ন আমরা চলে যাব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। হ্যাঁ, ফিলিপাইনের রাজার নাম অনুসারে এই ম্যাগসেসে পুরস্কারটা দেওয়া হয়। সো আমরা পরের প্রশ্ন চলে যাই। আপনারা কেউ যদি স্ক্রিনশট নিতে চান বা নোট করতে চান, নোট করে রাখবেন। আমি আবারও বলছি, আপনাদের নোটটা হচ্ছে আপনার জীবনের শ্রেষ্ঠ নোট। এবং আবার আমি ঘোষণা দিই, আজকে যারা সর্বোচ্চ শেয়ার, সর্বোচ্চ ইনভাইট এবং সর্বোচ্চ মেনশন করবেন, তাদেরকে আমরা পুরস্কৃত করব। আমাদের টিউটোরিয়ালের পক্ষ থেকে যে কোর্স ম্যাটেরিয়াল হিসেবে যে 4 সাবজেক্টের 4টা বই দেওয়া হয়, বাংলা, ইংরেজি, গণিত এবং জিকে, এই 4টা বই দেওয়া হবে 3 জনকে। 3 4 12টা বই, এবং 3 জনকে 3 দুগুণে 6টি মানচিত্র দেওয়া হবে। একটি করে বাংলাদেশের মানচিত্র আর একটি করে আন্তর্জাতিক মানচিত্র। সো আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা হচ্ছে 2025 সালে যে চলচ্চিত্রটি অস্কার পুরস্কার পেয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই সহজ একটা প্রশ্ন। প্রতি বছর অস্কার পুরস্কারটা দেয়া হয় মূলত ফেব্রুয়ারি মাসে। তো এই বছর ফেব্রুয়ারি মাসে অলরেডি অস্কার পুরস্কার ঘোষণা হয়ে গেছে। অস্কার পুরস্কারকে বলা হয় চলচ্চিত্রের নোবেল। চলচ্চিত্রের নোবেল। চলচ্চিত্রে ভাবেন, এখানে লেখা আসছে ওয়েটিং ফর লাইভ ভিডিও সিগন্যাল। সিগন্যাল পাচ্ছেন কিনা একটু জানাবেন আমাকে। অস্কার পুরস্কারের অন্য নাম হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড। একাডেমি অ্যাওয়ার্ড। অস্কার পুরস্কারের অন্য নাম হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড, এবং এটা দেওয়া শুরু হয় 1928 সাল থেকে। তারপর প্রথম যে চলচ্চিত্রটি পায়, প্রথম চলচ্চিত্র যেটি অস্কার পুরস্কার পেয়েছিল, সেটির নাম হচ্ছে উইংস, বা এই যে উইংস মানে ডানা। এবং অস্কার পুরস্কার দেওয়া হয় ইউএসএ থেকে। সারা পৃথিবীতে যে চলচ্চিত্রগুলো সেরা হয়, সেই চলচ্চিত্রগুলো থেকে সবচেয়ে যেটি সেরা, সেই চলচ্চিত্রটিকে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে অস্কার পুরস্কারে ভূষিত করা হয়। এই বছর যে চলচ্চিত্রটি 2025 সালে অস্কার পুরস্কার পায়, সেটার নাম হচ্ছে আনোরা। খুবই সহজ নাম, আনোরা। হ্যাঁ,
অন্যদিকে এই যে ওপেন হেমার চলচ্চিত্রটা 2024 সালে অস্কার পুরস্কার পায়। ওপেন হেমার চলচ্চিত্রটি ছিল, আমরা পারমাণবিক বোমা সম্পর্কে জানি। পারমাণবিক বোমার জনক ছিলেন রবার্ট ওপেন হেমার। তিনি কিভাবে পারমাণবিক বোমা তৈরি করেছেন, পরবর্তীতে সেখান থেকে পারমাণবিক বোমা নিয়ে হ্যারি এস ট্রুম্যান 1945 সালে জাপানে ফেলেছেন। এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে পারমাণবিক বোমা ফেলার যে করুণ কাহিনী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনী এবং ওপেন হেমারের পারমাণবিক বোমা তৈরির যে কাহিনী, এটা নিয়ে মূলত ওপেন হেমার চলচ্চিত্রটি তৈরি করা হয়। খুবই বিখ্যাত একটা চলচ্চিত্র। বিখ্যাত একটি চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি 2024 সালে আপনার অস্কার পুরস্কার পায়। প্যারাসাইট এর আগের বছর এই চলচ্চিত্রটি পুরস্কার পায়, কোরিয়ান একটা চলচ্চিত্র। এবং এই প্যারাসাইট চলচ্চিত্রটি মূলত পুঁজিবাদের বিরুদ্ধে কিভাবে মানুষ লড়াই করে বেঁচে আছে সেই সম্পর্কে একটা কাহিনী নির্মাণ করা হয়। আর ইনসেপশন, এটা লিওনার্দো দ্য ক্যাপ্রিওর একটা মুভি, এটা আরো অনেক আগে নোবেল অস্কার পুরস্কার পায়। সো 2025 সালে অস্কার পুরস্কার পায় হলো আনোরা। এটা একটু মনে রাখবেন। অস্কার পুরস্কারের অন্য নাম হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড। অস্কার পুরস্কার দেওয়া শুরু হয় 1928 সালে এবং প্রথম চলচ্চিত্র যেটিকে অস্কার পুরস্কার দেওয়া হয় সেটা হচ্ছে উইংস, এবং এটা ইউএসএ থেকে দেওয়া হয়। খুবই সহজ তথ্য, মনে রাখার চেষ্টা করবেন। এর পরের প্রশ্ন আমরা চলে যাই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন। হ্যাঁ, আপনারা 22 হ্যাপি ইসলাম বলেছেন, আমি 22টি শেয়ার করেছি। থ্যাংক ইউ সো মাচ হ্যাপি ইসলাম, আমাদের সাথে থাকবেন এবং আপনার এই যে 22টি শেয়ার করেছেন এই জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এরপরে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি। প্রথম বাংলাদেশি অস্কার জয়ীর নাম কি? এই প্রশ্নটা আমরা সবাই পারবো, আমরা একটু আনসার করার চেষ্টা করি। প্রথম বাংলাদেশি অস্কার জয়ীর নাম কি? আমরা সবাই একটু আনসার করার চেষ্টা করি। ওকে, আমরা এটা আনসার করার চেষ্টা করি। প্রথম বাংলাদেশি অস্কার জয়ীর নাম কি? প্রথম বাংলাদেশি অস্কার জয়ীর নাম কি? সবাই আমরা একটু কমেন্ট করি। প্রথম বাংলাদেশি অস্কার জয়ীর নাম, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং প্রায় পরীক্ষায় এসে থাকে যে প্রথম বাংলাদেশি অস্কার জয়ীর নাম কি। সো আপনারা সবাই আনসার করছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আনসার করার জন্য। প্রথম বাংলাদেশি অস্কার জয়ীর নাম কি? আপনারা যেটা আনসার করছেন সবারটাই ভুল, সবারটাই ভুল। প্রথম বাংলাদেশি, বাংলাদেশ থেকে এই পর্যন্ত বাংলাদেশ থেকে এই পর্যন্ত কেউ অস্কার পুরস্কার পায়নি। অস্কার পুরস্কার পায়নি। একজন পেয়েছিলেন অ্যানিমেশনের জন্য, তিনি যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত, কিন্তু পুরো চলচ্চিত্রের জন্য বাংলাদেশি কোনো পরিচালক অস্কার পুরস্কার পাওয়ার কোনো রেকর্ড নাই। আর সত্যজিৎ রায় হচ্ছেন প্রথম বাঙালি অস্কার জয়ী। মনে রাখবেন, এই সত্যজিৎ রায় কিন্তু পথের পাঁচালী চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কারটা পায়নি। অনেকের ধারণা, ভুল ধারণা, যে সত্যজিৎ রায় পথের পাঁচালী চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কার পেয়েছিলেন। না, তিনি তার সারা জীবনের যে কর্ম, সারা জীবনে এতগুলো চলচ্চিত্র নির্মাণ করেছেন, সারা জীবনের কর্মের জন্য ওনাকে অস্কার কমিটি থেকে অনারারি বা সম্মাননামূলক একটা পুরস্কারে ভূষিত করা হয়। অর্থাৎ তিনি কিন্তু শুধু সিঙ্গেল একটা চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কার পাননি, তিনি তার পুরো জীবনের যে কর্ম এবং চলচ্চিত্রের যে নির্মাণ, সবগুলোর জন্যই তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়। তাহলে প্রথম বাঙালি হচ্ছেন সত্যজিৎ রায়। প্রথম বাংলাদেশি কেউ এখনো অস্কার পুরস্কার পাননি। আর তারেক মাসুদের যে মাটির ময়না চলচ্চিত্রটি, সেটি কান চলচ্চিত্র পুরস্কার, কান পুরস্কার।
কান পুরস্কারে ভূষিত হয়। এই কান পুরস্কার দেওয়া হয় ফ্রান্স থেকে। ফ্রান্স থেকে এই পুরস্কারটা দেওয়া হয়। সো এখানে কেউই আনসার দিতে পারেননি। প্রথম বাংলাদেশি অস্কার জয়ী কেউই নাই। আর পথের পাঁচালী চলচ্চিত্রের জন্য শুধুমাত্র তিনি নোবেল পুরস্কার পাননি, সত্যজিৎ রায়। তিনি পেয়েছিলেন তার পুরো জীবনের যে কর্ম এবং চলচ্চিত্র নির্মাণ এবং তিনি যে পুরো উপমহাদেশের সমাজকে তুলে ধরেছেন, এই সব বিষয় নিয়ে সত্যজিৎ রায়কে অস্কার পুরস্কারটা দেয়া হয়। তিনি প্রথম বাঙালি, নট প্রথম বাংলাদেশি। আমাদের বাংলাদেশে কেউ এখন পর্যন্ত অস্কার পুরস্কার পায়নি, তবে নোবেল পুরস্কার পেয়েছে, মনে রাখবেন। হ্যাঁ, অনেকে বলেছেন যে স্যার ধোঁকা খেলেন। এখানে ধোঁকা খাওয়ার কিছু নাই, আমরা ভুল থেকে শিখবো। কারণ আমাদের একটা বিশাল কমিটি আছে সারা বাংলাদেশে। হ্যাঁ, সবাই আমরা গরিব ম্যাক্স প্রো, গরিবের হারানোর কিছু নাই। সবাই একটু কমেন্টে লেখেন গরিবের হারানোর কিছু নাই। হ্যাঁ, সো সবাই আমরা সব সময় উদ্দীপ্ত থাকবো, কনফিডেন্ট থাকবো, কিন্তু ভুল থেকে শিক্ষা নিব। আমাদের হারানোর কিছু নাই ইনশাল্লাহ। ওকে, আমরা পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্নটা খুব সহজ। এর পরের প্রশ্নটা হচ্ছে নির্বাচনের আচরণ বিধি সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশ। গণপ্রতিনিধিত্ব আদেশ কি নামে পরিচিত? খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন এই যে গত 2-3 সপ্তাহ ধরে আজকেও সব পত্রিকায় এটা নিয়ে নিউজ হয়েছে এবং 100% আপনি সামনের পরীক্ষাগুলোতে এটা নিয়ে প্রশ্ন পাবেনই। সো গণপ্রতিনিধিত্ব আদেশ নিয়ে আপনি প্রশ্ন 100% পাবেন এবং প্রতিদিন পত্রিকায় যেই নিউজটা বারবার আসে সেটা হচ্ছে নির্বাচনের আচরণবিধি সংক্রান্ত গণপ্রতিনিধিত্বমূলক আদেশ। এবং এই গণপ্রতিনিধিত্বমূলক আদেশটাকে সংক্ষেপে কি বলে এটা আপনারা একটু কমেন্টে জানান। সবাই একটু কমেন্টে জানান। এটা আমরা আসলে একদম আসলে গরিবের হারানোর কিছু নাই। আসলে গরিবের হারানোর কিছু নাই। ইনশাল্লাহ আমরা সবাই আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু দিয়ে পরিশ্রম করে যাব এবং টিউটোরিয়াল পরিবার, টিউটোরিয়াল অনলাইন প্ল্যাটফর্ম আপনাদের সাথে আছে। আপনারা সবাই, আমরা যেহেতু আমাদের হারানোর কিছু নাই, সেই হারানোর কিছু নাই এই বেদনা থেকেই আপনারা সবাই এই প্রশ্নের আনসারটা করার চেষ্টা করুন এবং সবাই কমেন্টে জানান এই প্রশ্নের আনসারটা কি হবে। সবাই একটু আনসারটা জানান যে এই প্রশ্নের উত্তরটা কি হবে এবং আমার ক্লাস আসলে কেমন লাগছে এটা একটু জানান। টিউটোরিয়ালের যে এই আয়োজনটি, রিসেন্ট টক, এই আয়োজনটি যার মাথা থেকে সবার প্রথমে এসেছে তিনি হচ্ছেন আমাদের মোর্শেদ ভাই। আপনারা হয়তো অনেকে চিনবেন না, তাকে অসংখ্য ধন্যবাদ। তিনি বলেছেন যে স্যার এরকম একটা আয়োজন করা যায় এবং এই আয়োজনটি আমরা নিয়মিত করব। এই আয়োজনটা আপনাদের কেমন লাগছে, টিউটোরিয়ালের সার্ভিস এবং আমাদের যে অভিজ্ঞ শিক্ষক তাদের ক্লাসগুলো কেমন লাগছে সেটা একটু আমাদের কমেন্টে জানান। সো দেখেন, আমরা আমাদের যে এই প্রশ্নটা একটু দেখেন, এই প্রশ্নটা দেখুন। আপনারা সবাই গণহারে ভুল উত্তর দিচ্ছেন। আপনারা সবাই বলছেন পিআর পিআর পিআর, সবাই বলছেন পিআর, মানে হিন্দি ভাষায় যেটাকে বলে পিআর কাটতা হ্যায়, পিআর কাটতা হ্যায়। অর্থাৎ আপনারা যারা সবাই পিআর লিখছেন, জীবনে হয়তো আপনাদের পেয়ারের অভাব। হ্যাঁ, মানে প্রেমের অভাব আপনাদের। অনেকে প্রেম করে নাই, প্রেম প্রীতি ভালোবাসা এগুলোতে সম্পৃক্ত ছিলেন না, এই জন্য আপনাদের জীবনে এটার খুবই অভাব। এই কারণে বারবার আপনারা এই জিনিসটা আনসার করছেন। কিন্তু এই জিনিসটা আনসার করলে হবে না, সবসময় এত নিচে তাকালে তো হবে না। সবসময় আমাদের অভ্যাস হচ্ছে নিচে তাকানো। নিচে তাকাবেন না, একটু উপরের গুলো দেখার চেষ্টা করবেন যে আসলে আনসারটা কি হতে পারে। সো দেখেন, এখানে বলেছে যে নির্বাচনের আচরণবিধি সংক্রান্ত গণপ্রতিনিধিত্বমূলক আদেশ কি নামে পরিচিত? পিআর না, পিআর মানে হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। আনুপাতিক প্রতিনিধিত্ব। আনুপাতিক প্রতিনিধিত্ব দেখেন, পিআর মানে হচ্ছে আনুপাতিক প্রতিনিধিত্ব। অর্থাৎ নির্বাচনে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, যে দল যত শতাংশ ভোট পাবে সেই দল তত শতাংশ, অর্থাৎ মোট আসনের তত শতাংশ আসন ভাগে পাবে। এটা হলো বাংলাদেশে নতুন করে সব দলগুলো চাচ্ছে, অনেক দল চাচ্ছে না। বাট আগে যে পদ্ধতিটা ছিল, আগে পদ্ধতি ছিল
যে যেই দল সবচেয়ে বেশি শতাংশ ভোট পাবে তারাই হবে সরকারি দল, অর্থাৎ প্রধান দল, এবং সরকার গঠন তারাই করবে। আর যারা দ্বিতীয় থাকবে ভোটের শতাংশের হারে তারা হবে বিরোধী দল। হ্যাঁ, যেমন ধরেন যদি কোন নির্বাচনে বিএনপি পায় হচ্ছে গিয়ে 52% ভোট, জামাত পাইলো ধরেন 10% ভোট, এরপর অন্য দলগুলো 8%, 7% এইভাবে, তাহলে দেখবেন ওই নির্বাচনের প্রধান দল হিসেবে সরকার গঠন করবে হলো বিএনপি, বিরোধী দল হবে জামাত। আবার যদি মনে হয় দেখেন যে জামাত 55% পেয়েছে, বিএনপি পেয়েছে 52%, তার মানে জামাত সরকার গঠন করবে, বিরোধী দল হিসেবে থাকবে বিএনপি। তাহলে আগে এই পদ্ধতি ছিল। যদি আপনি পিআর সিস্টেমে যান তাহলে অন্য যে ছোট ছোট দলগুলো আছে যারা 1% ভোট পাবে তারাও কিন্তু মোট আসনের 1% আসন নিজেদের দলের দিকে নিতে পারবে। তার মানে হচ্ছে পিআর সিস্টেমে আনুপাতিক হারে, পার্সেন্টেজ হারে, এই শতাংশ হারে আপনার যে আমাদের মোট আসন আছে জাতীয় সংসদের সেগুলোকে ভাগ করে দেওয়া হবে। এখানে প্রধান দল বলে কেউ থাকবে না, বিরোধী দল বলে কেউ থাকবে না। ঠিক আছে, এইটা নিয়ে তর্ক বিতর্ক চলছে যে আসলে পিআর চাই কি চাই না। সো পিআর কিন্তু এই প্রশ্নটার আনসার না, পিআর এই প্রশ্নটার আনসার না। আনসার হচ্ছে আরপিও, এটার আনসার হচ্ছে আরপিও। আরপিওর পূর্ণরূপটা হচ্ছে, আরপিওর পূর্ণরূপ হচ্ছে the representation of people's orders, people's order, the representation of people's order সংক্ষেপে বলে আরপিও। এটা একটা আইন, এই আইনটা পাশ হয় 1972 সালে এবং এই আইনটা প্রণয়ন করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এই আইনটা প্রণয়ন করে নির্বাচন কমিশন। হ্যাঁ, সো তাহলে দেখেন এই আইনটা প্রণয়ন করবে নির্বাচন কমিশন এবং আইনটা প্রণয়ন করা হয় 1972 সালে। এবং এই আইনটার পূর্ণরূপ, এই যে আরপিওর পূর্ণরূপ হচ্ছে দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার, আরপিও বলা হয়। তাহলে আরপিও জিনিসটা কি? আরপিও হচ্ছে একটা নির্বাচন আয়োজন করতে গিয়ে ওখানে প্রতীক কি কি থাকবে, তারপর প্রার্থীদের জন্য কি কি শর্ত থাকবে, তারপর আচরণ বিধি কি হবে, তারপরে ভোটার যারা আছে তাদের আচরণ বিধি কি হবে, প্রার্থী যারা আছে তাদের আচরণ বিধি কি হবে, এই যে যত ধরনের আচরণ বিধি আছে, যত ধরনের নিয়ম কানুন আছে একটা নির্বাচন আয়োজন করতে গিয়ে, সবগুলোই আছে হচ্ছে আপনার এই রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডারে। এবং একটা রাজনৈতিক দলে কত শতাংশ নারী থাকবে, একটা রাজনৈতিক দলের কত শতাংশ আপনার কমিটি থাকতে হবে, সকল যত মানে নির্বাচন সংক্রান্ত, কমিটি সংক্রান্ত যত ধরনের শর্ত আছে সব শর্ত এই আরপিওতে আছে। আরপিও খুবই গুরুত্বপূর্ণ এবং এই আরপিও কিন্তু পরবর্তীতে যত পরীক্ষা হবে দেখবেন এই আরপিও আসার সমূহ সম্ভাবনা আছে। ইনশাল্লাহ আপনি এটা পারবেন এবং আসবে এটা। সো এখন দেখেন, তাহলে আরপিও গেল, এরপর আরো দুইটা অপশন থাকে, একটা হলো এসডিআর আর একটা হচ্ছে স্পারসো। এসডিআর এবং স্পারসো, এসডিআর এবং স্পারসো, আমরা এই দুইটা একটু ইয়েটা দেখি। এসডিআরটা একটু, স্পারসোটা একটু লিখতে পারেন, স্পারসো। স্পারসোর পূর্ণরূপ হচ্ছে স্পেস রিসার্চ and remote sensing organization। এটা প্রতিষ্ঠিত হয় 1980 সালে। সদর দপ্তর হচ্ছে আগারগাঁও। এটার মূল কাজ হচ্ছে মহাকাশ অনুধাবন, আবহাওয়ার পূর্বাভাস দেয়া, দুর্যোগের পূর্বাভাস দেয়া, এবং স্পেস রিসার্চ এন্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন, এই যে স্পারসো, আগারগাঁও দেখবেন বিখ্যাত একটা প্রতিষ্ঠান বাংলাদেশে, 1980 সালে এটা প্রতিষ্ঠিত হয়। এবং এটার যে লোগো, এই লোগোতে দেখবেন শুধু আবহাওয়া সংক্রান্ত জিনিসপত্র দেয়া নাই, এখানে কৃষি সংক্রান্ত একটা কি বলে আইকন যুক্ত করা হয়েছে।
তার মানে স্পার্সো শুধু আবহাওয়া নিয়ে কাজ করে না, কৃষি সংক্রান্ত কিছু গবেষণা নিয়েও কিন্তু স্পার্সো কাজ করে। এজন্য দেখবেন মাঝে মাঝে পত্রিকা আসে যে স্পার্সোতে যিনি মহাপরিচালক বা পরিচালক তাকে বসানো হয়েছে যিনি কিনা কৃষিতে ডিগ্রি নিয়েছেন, অনার্স মাস্টার্স পাস করেছেন, এটা নিয়ে সমালোচনা হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে স্পার্সো কিন্তু কৃষি নিয়েও কাজ করে, কৃষি গবেষণা বা অন্যান্য জিনিস নিয়েও কাজ করে, ঠিক আছে। তাহলে স্পার্সো হলো আমাদের মহাকাশ অনুধাবন বা আবহাওয়া বিষয়ক একটা সংস্থা, যেটা হলো গিয়ে 1980 সালে প্রতিষ্ঠিত হয়। এটা সদর দপ্তর হচ্ছে আগারগাঁওয়ে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এরা আবহাওয়া মহাকাশ নিয়ে গবেষণা করলেও এটা আবহাওয়া অধিদপ্তর বা পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে না হয়ে এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে স্পার্সো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 1000 বার পরীক্ষা আসছে, সেটা প্রাইমারি হোক, নিবন্ধন হোক, 10 থেকে 20তম গ্রেডের চাকরি হোক, বিসিএস হোক, ব্যাংক জব হোক, যে স্পার্সো কোন মন্ত্রণালয়ের অধীনে। অনেকে ভুল করেন, এটা পরিবেশ মন্ত্রণালয় দিয়ে থাকেন, আবহাওয়া অধিদপ্তর দিয়ে থাকেন, কিন্তু স্পার্সো হলো গিয়ে আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। সবাই একটু কমেন্টে জানান স্পার্সো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। স্যার এইভাবে কমেন্ট আসলে নোট করতে অসুবিধা হয়। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আপনারা কমেন্টের চেয়ে আপনারা করেন, আপনি এইদিকে তাকান, ইনশাল্লাহ এই জিনিসটা পারবেন। এদিকে তাকিয়ে আপনি নোট করতে থাকেন। তাহলে দেখেন, আপনি একটু সরে দাঁড়ান। হ্যাঁ, সরে দাঁড়াচ্ছি। তাহলে স্পার্সো হলো স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন, যেটা 1980 সালে প্রতিষ্ঠিত। আগারগাঁও এটা সদর দপ্তর এবং এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সবাই কমেন্টে লিখে দেন স্পার্সো হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং সামনে পরীক্ষাগুলোতে আপনি পাবেন। সো এটা যদি শেষ হয়, আমরা পরে যে আরেকটা জিনিস আছে এটা নিয়ে আমরা একটা ব্যাখ্যা দেখব। এরপরে আমরা চলে যাই। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এসডিআর। এসডিআর মানে হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইটস। স্পেশাল ড্রয়িং রাইট, এটার মানে হচ্ছে আইএমএফ এর কিছু মুদ্রা আছে, যা দিয়ে বিভিন্ন দেশ রিজার্ভ সংক্রান্ত সমস্যা সমাধান করে। তাহলে ধরেন একটা দেশ রিজার্ভ সংকটে পড়লো, তখন সে আইএমএফ এর কাছ থেকে ঋণ নিতে পারবে। তখন আইএমএফ তার কিছু মুদ্রা আছে, ওই মুদ্রায় তাকে ঋণ দিবে, বা কেউ যদি ওই মুদ্রায় কোনো কিছু সেভিংস করতে চায়, সঞ্চয় করতে চায়, সেটাও করতে পারবে। এই জিনিসটা, এই সিস্টেমটার নাম হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইটস। এটা আইএমএফ এর সাথে জড়িত, বিশ্বের আর্থিক সংস্থা আইএমএফ এর সাথে জড়িত। এটার যে মুদ্রাগুলো, সেই মুদ্রাগুলো হলো মুদ্রা 5টি। আইএমএফ এর মুদ্রা 5টি। এক নাম্বার হচ্ছে গিয়ে ডলার, তারপরে ইউরো, এরপরে পাউন্ড, এরপরে হচ্ছে ইয়েন মানে ইয়েনটা হলো জাপানের, আর ইউয়ানটা হলো চীনের। ইয়েন হলো জাপানের। তাহলে এই 5টা মুদ্রা, ডলার, ইউরো, পাউন্ড, ইয়েন এবং ইউয়ান, এই 5টা মুদ্রায় আইএমএফ তার যে সদস্য দেশগুলো আছে সেই দেশগুলোকে আপনার ঋণ দিয়ে থাকে বা কেউ সঞ্চয় করতে পারে। আপনারা সবাই একটু শেয়ার করে দিন। আমাদের যেহেতু লাইভটি, এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু শেয়ার করে দিই আমরা, এবং বন্ধুদেরকে ইনভাইট করি এবং মেনশন করে দিই। স্পেশাল ড্রয়িং রাইট সামনে আসবে পরীক্ষাতে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এর পরের প্রশ্ন আমরা চলে যাই। পরের প্রশ্নটা হচ্ছে, তাহলে স্পেশাল ড্রয়িং রাইটটা হলো
আইএমএফ এর সাথে জড়িত। আর এই প্রশ্নটার উত্তর নির্বাচনের আচরণ বিধি সংক্রান্ত গণপ্রতিনিধিত্বমূলক আদেশ কি নামে পরিচিত? এটা আরপিও নামে পরিচিত, পিআর না কিন্তু আরপিও নামে। সো পরের প্রশ্নটা যদি আমরা চলে যাই, সেটা হচ্ছে নতুন ডিজাইনের 100 টাকার নোটে কিসের ছবি আছে? যাদের কাছে নতুন ডিজাইনের 100 টাকার নোট আছে সবাই আমরা একটু বের করি, ওখানে কিসের ডিজাইন আছে একটু আমরা দেখে আনসার করেন। এই প্রশ্নটা আমরা দেখে আনসার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমার কাছে নতুন ডিজাইনের নোট নাই, এখন নতুন ডিজাইনের নোট নাই, আমার কাছে ছিল। যেহেতু আমি বাংলাদেশ ব্যাংকে চাকরি করি, সো বাংলাদেশ ব্যাংকে আমি গেলেই মোটামুটি নতুন ডিজাইনের নোটের টাকা ভাঙতি করে আনতে পারি, কিন্তু আজকে সাথে নাই, আর না হলে আপনাদের দেখাতে পারতাম। তো সবাই একটু কমেন্টে জানাই, নতুন ডিজাইনের 100 টাকার যে নোটটি আছে সেই নোটে কিসের ছবি আছে? নতুন ডিজাইনের 100 টাকার নোটে কিসের ছবি আছে? দেখেন, সম্প্রতি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক আগের যে নোটগুলো আছে সবগুলো নোটের ডিজাইন গুলো চেঞ্জ করে। আমাদের যে 60টি আছে আমাদের ব্যাংক নোট আছে 60টি, এবং তিনটি আছে সরকারি নোট। তিনটি সরকারি নোট, সেটা হলো 1 টাকা, 2 টাকা এবং 5 টাকার নোট, আর বাকি সবগুলো হচ্ছে ব্যাংক নোট। তো নতুন যে 100 টাকার নোটটা আছে সেই নোটের যে ছবিটা আছে সেটা হচ্ছে সুন্দরবনে। তাহলে সুন্দরবনের ছবি আছে 100 টাকার নোটে। কান্তজির মন্দির আছে 20 টাকার নোটে। এরপর তারা মসজিদ লাগবে না, সংসদ ভবনটা আছে 1000 টাকার নোটে। তাহলে মনে রাখবেন এই তিনটা জিনিস, মনে রাখবেন এই তিনটা গুরুত্বপূর্ণ। 1000 টাকার নোটে আছে হলো সংসদ ভবন এবং স্মৃতিসৌধ। এরপরে 100 টাকার নোটে আছে হলো সুন্দরবন এবং 60 গম্বুজ মসজিদ। আর 20 টাকার নোটে আছে কান্তজির মন্দির এবং সোমপুর বিহার। তাহলে নতুন যে নোটগুলো আছে এই তিনটা নতুন নোটগুলোর মধ্যে এই তিনটা মনে রাখবেন। 1000 টাকায় আছে সংসদ ভবন এবং স্মৃতিসৌধ, 100 টাকায় আছে হচ্ছে 60 গম্বুজ মসজিদ এবং সুন্দরবন, আর 20 টাকায় আছে সোমপুর বিহার এবং কান্তজি মন্দির। মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় আসবে এবং অলরেডি আসছে, আপনারা দেখেছেন, অলরেডি চলে আসছে বিভিন্ন পরীক্ষায়। ওকে, এর পরের প্রশ্নটা হচ্ছে 8 নাম্বার, পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে কোন দেশ ল্যান্ড ব্যাংক চালু করেছে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পর্যটন খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য কোন দেশ ল্যান্ড ব্যাংক চালু করেছে? ল্যান্ড ব্যাংক মানে হচ্ছে কোন দেশ, কোন মানুষ যখন অন্য কোন দেশে ঘুরতে যাবে তখন সে দেখা যাচ্ছে যে তার কিছু অর্থ সংকটে পড়ে যায় হঠাৎ করে, বা টাকা হচ্ছে কি ডলারে বা অন্য ওই দেশের মুদ্রায় চেঞ্জ করতে হয়, টাকা এক্সচেঞ্জ করতে হয়, বা এরকম বিভিন্ন অর্থ সংক্রান্ত সমস্যায় পড়ে। তো এবং আরেকটি জিনিস হচ্ছে যে আপনি একজন বাংলাদেশের খুব ধনী একজন মানুষ অন্য কোনো দেশে পর্যটন খাতে বিনিয়োগ করতে চান, এই যে এতগুলো সমস্যা সংক্রান্ত বা সুযোগ সুবিধা সংক্রান্ত জিনিসপত্র নিয়ে মূলত একটা দেশ ল্যান্ড ব্যাংক চালু করেছে, যেটার কাজ হচ্ছে বিনিয়োগ নেয়া, তারপরে হচ্ছে কি বিনিয়োগ করা পর্যটন খাতে, তারপরে যারা পর্যটক আসবে তারা যাতে আর্থিক কোনো সমস্যায় না পড়ে সেই সংক্রান্ত কাজকর্মগুলো তারা করবে। তো সম্প্রতি এই কাজটা করছে হচ্ছে শ্রীলঙ্কা করেছে, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। 2025 সালে পর্যটন খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য শ্রীলঙ্কা ল্যান্ড ব্যাংক চালু করেছে। ল্যান্ড ব্যাংক, যেহেতু শ্রীলঙ্কা করোনার সময় খুব বড় ধরনের একটা ধাক্কা খায় পর্যটন খাতে এবং তারা দেউলিয়া হয়ে যায়, পরবর্তীতে তারা এই বুদ্ধি করে মূলত তাদের দেশে পর্যটক বাড়ানোর চেষ্টা করে। সো ল্যান্ড ব্যাংক চালু করেছে শ্রীলঙ্কা। মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এর পরের প্রশ্নটি হচ্ছে আইএমএফ এর বর্তমান প্রধান কে? আইএমএফ এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আইএমএফ, এটার সদর দপ্তর হলো ওয়াশিংটন ডিসিতে।
এটা একটি আর্থিক সংস্থা, আর্থিক সংস্থা। আইএমএফ এর সদর দপ্তর হলো ওয়াশিংটন ডিসিতে। ওইখানে ওয়ার্ল্ড ব্যাংকেরও সদর দপ্তর। ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ 1944 সালে একই সাথে তারা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা হচ্ছে 1945 সাল। তবে প্রতিষ্ঠার জন্য যে সম্মেলনটা হয় সেটা হয় 1944 সালে। সেই 44 সালে ব্রেটন উডস সম্মেলনটা হয়। এই সম্মেলনটা হয় 1944 সালে, যখন বিশ্বযুদ্ধ চলমান, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ওই সময় 1944 সালে ব্রেটন উডস নামক স্থানে যুক্তরাষ্ট্রের একটা সম্মেলন হয়। সম্মেলনের মাধ্যমে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিষ্ঠা হয় এবং 44 সাল থেকে মূলত পৃথিবীতে ডলার আন্তর্জাতিক মুদ্রা হিসেবে আবির্ভাব হয় ডলারের, এবং পরবর্তীতে মূলত আমরা বিভিন্ন দেশ ডলারে আন্তর্জাতিক বাণিজ্য করাটা শুরু করি, এবং ওইটার সূত্রপাত হয় ডলার যে আন্তর্জাতিক মুদ্রা হবে এটার সূত্রপাত হয় 1944 সালে, এবং সেটা ছিল ব্রেটন উডস সম্মেলন। আইএমএফ এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। আইএমএফ প্রতিষ্ঠিত হয় 1945 সালে এবং এটা একটা আর্থিক সংস্থা। প্রশ্ন হচ্ছে আইএমএফ এর বর্তমান প্রধান কে? আইএমএফ এর বর্তমান প্রধান হচ্ছেন ক্রিস্টালিনা জর্জিয়েভা। মনে রাখবেন আইএমএফ এর প্রধান হবেন ইউরোপ থেকে। সবাই একটু কমেন্টে জানান আইএমএফ এর প্রধান হবে ইউরোপ থেকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর অজয় বাঙ্গা তিনি ওয়ার্ল্ড ব্যাংকের প্রধান। অজয় বাঙ্গা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের প্রধান। এনগোজি হচ্ছেন ডাব্লিউটিওর প্রধান। ডাব্লিউটিওর প্রথম নারী মহাপরিচালক হচ্ছেন এনগোজি, ডাব্লিউটিও। আর ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান প্রধান হচ্ছেন অজয় বাঙ্গা। ওয়ার্ল্ড ব্যাংকের আবার প্রধান যুক্তরাষ্ট্র থেকে হবে। ক্রিস্টালিনা জর্জিয়েভা হলেন আইএমএফ এর বর্তমান প্রধান। আগে ছিলেন ক্রিস্টিনা লাগার্দ, তিনি ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে ক্ষমতা আসেন ক্রিস্টালিনা জর্জিয়েভা। ওকে, আমরা পরের প্রশ্ন চলে যাই। তাহলে আইএমএফ নিয়ে এই সংক্রান্ত প্রশ্নগুলো হয়ে থাকে, খুব ভালো করে মনে রাখবেন। এর পরের প্রশ্নটা হচ্ছে বর্তমানে দেশে নদীবন্দর কয়টি? সবাই একটু জানান। এই প্রশ্নের উত্তর আমরা সবাই জানি, সবাই আমরা এটা চেষ্টা করি এবং কমেন্টে জানাই। কমেন্টে আপনারা আমাদের টিউটোরিয়াল পরিবার থেকে টিউটোরিয়াল পরিবারের কোনো কোর্সে ভর্তি হতে চাইলে অবশ্যই আমাদের উপরে যে নাম্বারটা আছে এই নাম্বারে কল দিবেন। তাৎক্ষণিকভাবে আপনি উত্তর পেয়ে যাবেন। আপনার যে কোনো সমস্যা সমাধানে টিউটোরিয়াল পরিবার সবসময় আপনার পাশে থাকবে। বর্তমানে নদী বন্দর কয়টি এটা একটু কমেন্টে জানাই আমরা। বর্তমানে দেশে নদী বন্দর আছে 54টি। নদী বন্দর হলো 54টি নদী বন্দর, এবং 54তম নদী বন্দর হচ্ছে হাতিয়া নোয়াখালী। হচ্ছে বাংলাদেশের 54তম নদী বন্দর। আইএমএফ এর প্রধান সবসময় ইউরোপ থেকে হবে এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রধান হবে যুক্তরাষ্ট্র থেকে। সবসময় মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 নম্বর প্রশ্নটার উত্তর হচ্ছে 54তম নদী বন্দর, সেটা হলো হাতিয়া নোয়াখালী। আপনারা যেহেতু বলছেন ক্লাসটা খুব ভালো হচ্ছে, এরকম মানসম্মত ক্লাসই কিন্তু আমাদের পেইড ব্যাচে নেওয়া হচ্ছে, এবং এই সময়টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পড়াশোনায় লেগে থাকা, অনেকে পড়াশোনা থেকে আপনাদের মন উঠে যায় অনেকের, তারপরে মোটিভেশন পান না। আমরা পেইড ব্যাচে কিন্তু খুব মানসম্মত ক্লাস দিচ্ছি অভিজ্ঞ শিক্ষক দিয়ে, যেটার মাধ্যমে আপনার যে অভিষ্ট লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছার জন্য অনেকটাই আপনাকে সহযোগিতা করবে। সুতরাং আমাদের যে পেইড ব্যাচ গুলো আছে এগুলাতে আপনি যুক্ত হতে চাইলে আমাদের যে স্ক্রিনের উপরে যে নাম্বারটা এখন দেখতে পাচ্ছেন সেখানে কল করতে পারেন, এবং অবশ্যই আমাদেরকে জানাবেন। যে কোনো সমস্যা সমাধানে আমরা আপনাদের পাশে আছি।
সো আজকের ক্লাসটা কিন্তু সাধারণ জ্ঞান সাম্প্রতিক বিষয়াবলীর উপর। আমাদের অন্যান্য সাবজেক্টের ক্লাসও কিন্তু প্রতিদিন হয়, লাইভ ক্লাস হয় এবং পেইড ব্যাচও ক্লাস হয়। সো আমাদের লাইভ ক্লাসগুলো মূলত হয় বিকাল 3টা, সন্ধ্যা 6টা এবং রাত 9টা, 3টা সময়ে 3 ধরনের ক্লাস হয়। সবাই প্রতিদিন যুক্ত থাকার চেষ্টা করবেন এবং যেখানে যান না কেন, আপনি বাসে বসে আছেন, বাসে বসে আপনি মোবাইলটা অন করে ক্লাসটা দেখতে পারেন ইয়ারফোন লাগিয়ে, হ্যাঁ, অথবা আপনার ধরেন খাওয়া দাওয়া, নামাজ, প্রেয়ার বা আপনার হচ্ছে ধর্ম সংক্রান্ত কাজগুলো বাদ দিয়ে অন্য সময় কিন্তু আমাদের ক্লাসের সাথে থাকতে পারেন এবং আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসগুলোর সাথে থেকে আপনার যত ধরনের ল্যাকিংস আছে সেগুলো দূর করার চেষ্টা করবেন। সবসময় মনে রাখবেন, আপনার নিজের ল্যাকিং অন্য কেউ দূর করতে পারবে না। আপনার কোন জায়গায় উইকনেস, আপনি কোন জায়গায় কমতি আছে, এটা আপনি নিজে বুঝতে পারবেন ক্লাস করতে করতে। আপনি যদি ক্লাস না করেন, ক্লাসের যে একটা ফিলিংস বা ক্লাস করতে করতে আপনার দুর্বলতাগুলো যদি আপনি ফাইন্ডিংস করতে না পারেন, তাহলে পরীক্ষার হলে সবচেয়ে বেশি ব্যর্থ হবেন আপনি, এবং আপনাকে পরীক্ষার হলে কেউ হেল্প করতে আসবে না। সো সবসময় চেষ্টা করবেন আপনার যেটা ল্যাকিং সেটা খুঁজে বের করার জন্য, এবং সে অনুযায়ী আপনি কাজ করে যাবেন, পরিশ্রম করবেন এবং অবশ্যই আপনার ল্যাকিং গুলো খুঁজে সেগুলো নোট করে রাখবেন। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা হচ্ছে, সম্প্রতি আগা খান স্থাপত্য পুরস্কার কে পান? এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং সাম্প্রতিক সময়ে এই পুরস্কারটা খুবই আলোচিত হচ্ছে এবং যিনি পেয়েছেন সবাই একটু কমেন্টে জানান। আমরা অনেকেই জানি তার নাম, এবং এই ক্লাসটা সবাই একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। একজন বলেছেন টিউটোরিয়াল দুর্বলদের আশা ভরসা। ঠিক বলেছেন আপনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও এটা বলি, আমিও যখন থেকে এখানে ক্লাস নেওয়া শুরু করেছি, আমি পেইড ব্যাচে ক্লাসগুলো দেখেছি, অনলাইনে ক্লাসগুলো দেখেছি, যারা দুর্বল, বিশেষ করে যারা বাংলাদেশের যে প্রাইমারি, তারপরে নিবন্ধন বা 10 থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো, যেগুলো খুব সহজে পাওয়া যায়, প্রিলি পরীক্ষা দিয়েই, ছোটখাটো একটা রিটেন দিয়েই পাওয়া যায়, সেই চাকরিগুলো প্রস্তুতির জন্য কিন্তু সমন্বিত এবং আমাদের যে সমন্বিত কোর্স, এবং এই কোর্সের জন্য আমাদের ডাইনামিক ব্যাচও আছে, সেই ব্যাচগুলোতে কিন্তু দুর্বল শিক্ষার্থীরা খুব ভালোভাবে ক্লাস করছে এবং এগিয়ে যাচ্ছে। সো দেখেন, 11 নম্বর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে, সম্প্রতি আগা খান স্থাপত্য পুরস্কার, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এ, সিভিল ইঞ্জিনিয়ারিং এ বাংলাদেশের পরিবেশ বান্ধব বা মানুষের জন্য খুবই উপকারী কোন যদি স্থাপত্য থাকে, সেগুলোর ক্ষেত্রে আগা খান পুরস্কার দেওয়া হয়। আগা খান পুরস্কার এটা স্থাপত্য শিল্পে দেওয়া হয়। এই বছর পেয়েছেন মেরিনা তাবাসসুম, 2025 সালে পেয়েছেন মেরিনা তাবাসসুম। কেন পেয়েছেন? তিনি আমাদের যে বাংলাদেশের চরাঞ্চল গুলো আছে, মেঘনা নদী, যমুনা নদীর চরে যে মানুষগুলো আছে, তারা মানবত জীবন যাপন করে, বৃষ্টি মৌসুমে পানি উঠে যায় চরে, তাদের বাড়িঘর নিয়ে অন্যত্র চলে যেতে হয়। তখন মেরিনা তাবাসসুম গবেষণা করে দেখলেন যে তাদের জন্য একটা বাড়ির ডিজাইন করা যায়, নিচটা ফাঁকা থাকবে, উপরে হচ্ছে তাদের বাসাটা থাকবে, অর্থাৎ নিচে বাঁশ বা পিলার দিয়ে একটা ফাউন্ডেশন তৈরি করে উপরে তাদের বাসাটা থাকবে। যেই বাসাটার নাম দিলেন তিনি খুদি বাড়ি। খুদি বাড়ি। তাহলে খুদি বাড়ি স্থাপত্যের জন্য মেরিনা তাবাসসুম 2025 সালে আগা খান স্থাপত্য পুরস্কার পেয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন, খুদি বাড়ি স্থাপত্য শিল্প বা খুদি বাড়ি স্থাপত্যের জন্য 2025 সালে খুদি বাড়ি যে স্থাপত্য আছে, এটার জন্য 2025 সালে মেরিনা তাবাসসুম আগা খান পুরস্কার পান। এবং খুদি বাড়িটা হচ্ছে এরকম ধরেন একটা ঘরের ফাউন্ডেশন থাকবে এবং এই ঘরটা থাকবে, এটা একটা ঘর ধরেন, এই ঘরটা মাটির সাথে থাকবে না, এটার নিচে একটা বাঁশের বা কাঠের একটা ফাউন্ডেশন থাকবে। এই ফাউন্ডেশনের উপরে মূলত এই ঘরটা থাকবে। এই ঘরটার ডিজাইনটা এরকম, আপনারা এখনই ইন্টারনেটে সার্চ দিলে দেখতে পারবেন। তাহলে মেরিনা তাবাসসুম হচ্ছেন এই বছর আগা খান স্থাপত্য পুরস্কার পেয়েছেন। এরপরে প্রশ্ন আমরা চলে যাই। এরপরের প্রশ্নটা হচ্ছে 12 নম্বর, বৈশ্বিক উদ্ভাবনী সূচকে শীর্ষ দেশ কোনটি? বৈশ্বিক উদ্ভাবনী সূচকে শীর্ষ দেশ কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই বৈশ্বিক উদ্ভাবনী সূচক
অর্থাৎ কারা সবচেয়ে উদ্ভাবনের শ্রেষ্ঠ এই সূচকটা প্রকাশ করে উইপো, WIPO, উইপো প্রকাশ করে। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, এটার সদর দপ্তর হচ্ছে জেনেভায়। গতকালকেও আলোচনা করেছিলাম, এরা বৈশ্বিক উদ্ভাবনী সূচক এটা প্রকাশ করে, একটা প্রতিবেদন প্রকাশ করে। এটাতে 2025 সালে যে শীর্ষ দেশ, 2025 সালে যে শীর্ষ দেশ, সেই দেশটা হচ্ছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড প্রথম। তাহলে বৈশ্বিক উদ্ভাবনী সূচকে সুইজারল্যান্ড ফার্স্ট পৃথিবীতে। বাংলাদেশ হচ্ছে 106তম বৈশ্বিক উদ্ভাবনী সূচকে। আর আইসল্যান্ড হচ্ছে শান্তির দেশ, বিশ্বের শান্তিতে শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড। এরপর বাংলাদেশ হলো আমাদের যে বৈশ্বিক উদ্ভাবনী সূচক আছে, এই সূচকে 106তম হচ্ছে বাংলাদেশ, এবং বৈশ্বিক উদ্ভাবনী সূচকে প্রথম বা শীর্ষ দেশ হচ্ছে সুইজারল্যান্ড খুব উন্নত এবং অনেক ছোট একটা দেশ, জার্মানির পাশে একটা দেশ ইউরোপের, এবং এই দেশের ভাষা হলো জার্মান। তো সুইজারল্যান্ডের যে আমরা জানি যে ঘড়ি শিল্প খুবই বিখ্যাত। তারপরে তারা হচ্ছে গিয়ে তাদের যে একটা শহর আছে জেনেভা, এই জেনেভাতে কিন্তু অনেকগুলো সংস্থার সদর দপ্তর, এই জন্য জেনেভাকে বলা হয় সম্মেলনের শহর। তো আপনাদের সবার কাছে একটা প্রশ্ন থাকবে, আপনারা একটু জানান যে সুইজারল্যান্ডের রাজধানীর নামটা কি? সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি? আমি জানি আপনারা সবাই জানেন, একটু কমেন্টে জানান যে সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি। আর এই প্রশ্নের উত্তর, বৈশ্বিক উদ্ভাবনী সূচকে শীর্ষ দেশ হলো সুইজারল্যান্ড। বৈশ্বিক উদ্ভাবনী সূচকে শীর্ষ দেশ সুইজারল্যান্ড। এবং আপনারা একটু জানান কমেন্টে জানান যে সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি? কে বলতে পারবেন সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি? সুইজারল্যান্ডের রাজধানীর নাম একটু জানান কমেন্টে। সুইজারল্যান্ড। এর পরের প্রশ্ন আমরা চলে যাই। অনেকে বলছেন জেনেভা। হ্যাঁ, সুইজারল্যান্ডের একটু রাজধানীর নামটা জানান। এরপরে 13 নম্বর প্রশ্ন, সুইজারল্যান্ডের রাজধানী সবাই ভুল করলেন। সুইজারল্যান্ডের রাজধানী কিন্তু জেনেভা না। সুইজারল্যান্ডের রাজধানী জেনেভা অনেকে বলছেন, এটা ভুল। সুইজারল্যান্ডের রাজধানী হচ্ছে বার্ন। সুইজারল্যান্ডের রাজধানী হলো বার্ন, মনে রাখবেন। অনেকে ভুল করেছেন, 99% আপনারা ভুল করেছেন, 2-1 বাদে, যেমন আয়েশা মাহমুদ বার্ন, মুসলিমা জাহান বার্ন। তাহলে সুইজারল্যান্ডের রাজধানী হচ্ছে বার্ন। জেনেভা হচ্ছে সুইজারল্যান্ডের একটা শহর এবং খুব বিখ্যাত একটা শহর, যেই শহরে অনেকগুলো সংস্থার সদর দপ্তর, এবং এই জন্য এই জেনেভাকে বলা হয় সম্মেলনের শহর। জেনেভাকে বলা হয় সম্মেলনের শহর। তাহলে আমরা পরের প্রশ্নটায় চলে যাই। পরের প্রশ্ন এখানে যেটা আছে দেখেন, 2025 সালে কোন যুদ্ধের 80 বছর পূর্তি হয়? 2025 সালে কোন যুদ্ধের 80 বছর পূর্তি হয়? 2025 সালের 80 বছর পূর্তি মানে কি? 2025 সাল থেকে 80 বছর পেছনে যেতে হবে। তাহলে 80 বছর পেছনে চলে গেলে আমরা পাবো 1945 সাল। আমরা পাবো 1945 সাল। 1945 সালে যে যুদ্ধটা হয়, এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধটা শুরু হয় 1939 সালে, শেষ হয় 1945 সালে। তাহলে 39 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, 45 সালে শেষ হয়। এই জন্য 2025 সালে যে যুদ্ধটার 80 বছর পূর্তি হচ্ছে, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষায় চলে আসবে যে 2025 সালে কোন যুদ্ধের 80 বছর পূর্তি হয়েছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং অন্যদিকে প্রথম বিশ্বযুদ্ধ আমরা জানি, এটা 1914 সালে শুরু হয়, শেষ হয় 1918 সালে। ক্রিমিয়া যুদ্ধ হয় 1854 সালে, আর কোরিয়া যুদ্ধ হয় 1950 থেকে 53 সাল পর্যন্ত। এই যুদ্ধগুলা অন্যান্য সাল আছে। কোরিয়া যুদ্ধ 50 সালে হয়, ক্রিমিয়া যুদ্ধ হয় ক্রিমিয়াকে নিয়ে, ইউক্রেনের একটা অংশ ক্রিমিয়াকে নিয়ে হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় 39 থেকে 45 সাল পর্যন্ত, এবং প্রথম বিশ্বযুদ্ধ হয় 1914 থেকে 1918 সাল পর্যন্ত।
ও এখানে ফুর্তি হয়ে গেছে। যাই হোক, অনেকের কাছে এটা পূর্তি, অনেকের কাছে এটা ফুর্তি। কারণ যারা ওই যুদ্ধে জয়লাভ করেছিল তাদের কাছে একটা ফুর্তি, আর যারা ওই যুদ্ধে হেরে গিয়েছিল তাদের জন্য একটা পূর্তি। তার মানে আজকে থেকে আপনি বলতে পারেন যে যারা কোনো খেলায় বা কোনো যুদ্ধে হেরে যাবে তারা হবে পূর্তি, আর যারা জয়লাভ করবে তারা করবে ফুর্তি। সো আমরা আজকে যেহেতু অনেক কিছু শিখলাম, আমরা বলবো আমরা ফুর্তি। ঠিক আছে, আমরা ফুর্তি। যাই হোক, ভুল কিন্তু কোনো কিছুই নাই, মানে এখানে কিছু এই কথাটায় গ্রামাটিক্যাল ভুল আছে, কিন্তু ব্যবহারিক অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, ওকে, এখন আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নে 14 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ডোনাল্ড ট্রাম্প দাবি করেননি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই তিনি কিন্তু পুরো পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছেন, পুরো পৃথিবীর রাজনীতি তিনি জমিয়ে রেখেছেন। এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে অনেকগুলো নির্বাহী আদেশে তিনি স্বাক্ষর করেছেন, এবং নির্বাহী আদেশে স্বাক্ষর যে করেছেন, এই নির্বাহী আদেশগুলোর মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ আদেশ তিনি জারি করেন ক্ষমতায় এসেই। যেমন শুল্ক আরোপ করেন, তারপরে মেক্সিকো সীমান্তে আবার বর্ডার দিতে চান তিনি, তারপরে হলো গিয়ে জলবায়ু ইস্যুতে তিনি অর্থ দেয়া বন্ধ করে দেন, জাতিসংঘে তিনি চাঁদা দেয়া বন্ধ করে দেন। এরকম অনেকগুলো উদ্যোগ তিনি গ্রহণ করেছেন। এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে তিনি বলেছেন, আমি এই যুদ্ধে আর টাকা খরচ করবো না, অর্থ ব্যয় করবো না, আমি এই যুদ্ধের সমাপ্তি চাই। তাহলে অনেকগুলো নির্বাহী আদেশ জারি করেছেন। পাশাপাশি তিনি বিশ্বের অনেকগুলো জায়গা তিনি নিজের বলে দাবি করেছেন। অর্থাৎ তিনি বলেছেন যে এই জায়গাটা আমাদের দরকার, এবং ওই দেশকে তিনি আহ্বান জানিয়েছেন যেন সেই জায়গাটি, সেই স্থানটি যুক্তরাষ্ট্রকে দেওয়া হয়। তার বিনিময়ে যুক্তরাষ্ট্র সেই দেশটিকে খুশি করবে বিভিন্ন কিছু দিয়ে। সো দেখেন, ডোনাল্ড ট্রাম্প 2024 সালে ক্ষমতায় এসেই কোন জিনিসটি দাবি করেননি? খুবই গুরুত্বপূর্ণ। সবাই আনসার করছেন, অনেকের আনসার ভুল হচ্ছে, অনেকের আনসার সঠিক হচ্ছে। যেমন অজানা অনেকগুলো প্রশ্ন জানা হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ সো মাচ। দিন শেষে কিন্তু আমাদের শিক্ষকদের এটাই সবচেয়ে বড় পাওয়া যে আপনারা প্রশংসা করছেন, আমাদের পাশে আছেন। আমাদের পাশে থাকবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তাহলে 14 নম্বর প্রশ্নটা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প কি দাবি করেননি? দেখেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে পানামা খাল তিনি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে চেয়েছেন, এটা ঠিক আছে। গ্রিনল্যান্ড তিনি কিনে নিতে চেয়েছেন। গ্রিনল্যান্ড একটা দ্বীপ, বিশ্বের সবচেয়ে বড় বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড দ্বীপটা, এবং এই গ্রিনল্যান্ড ডেনমার্কের মালিকানায়। তাহলে ডেনমার্কের মালিকানায় গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। আর বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে ভোলা। বাগরাম ঘাটিটাও তিনি নিয়ন্ত্রণে নিতে চেয়েছেন, এটাও চেয়েছেন। বাগরাম ঘাটি, এটা হলো আফগানিস্তানে। আফগানিস্তানে তালেবান ক্ষমতায় এসেছিল 2021 সালে। তার আগে কিন্তু 2021 সালে পূর্ব পর্যন্ত, 2001 থেকে 21 সাল পর্যন্ত এই বাগরাম ঘাটিটি ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র, এবং যুক্তরাষ্ট্র সমর্থিত পশ্চিমা বিশ্ব এবং ন্যাটো এটা ব্যবহার করেছিল। তালেবান ক্ষমতায় আসার পরে এখন আবার যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প বলছেন এই ঘাটিটা আমরা নিয়ন্ত্রণে নিতে চাই। কেন? কারণ পুরো এশিয়া মহাদেশে রাজনৈতিক আধিপত্য বিস্তারের জন্য ডোনাল্ড ট্রাম্প মনে করেন এটা একটি গুরুত্বপূর্ণ ঘাটি, এটা সামরিক একটি ঘাটি। এবং তাহলে এই 3টা জিনিস তিনি দাবি করেছেন নিজের বলে। হ্যাঁ, আর একটা জিনিস তিনি করেছেন, সেটা হলো মেক্সিকো উপসাগর এর নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর করেছেন। তাহলে তিনি কিন্তু মেক্সিকো উপসাগরের নাম, আপনি এখন সার্চ দেন, দেখবেন ওইখানে লেখা আসবে গালফ অফ মেক্সিকো, পরিবর্তে লেখা আসবে গালফ অফ আমেরিকা। ঠিক আছে, তাহলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু অনেকগুলো জিনিস তিনি নিয়ন্ত্রণ নিতে চাচ্ছেন। তাহলে পানামা খাল, গ্রিনল্যান্ড, বাগরাম ঘাটি তিনি দাবি করেছেন। দাবি করেননি হাম্বানটোটা বন্দর। হাম্বানটোটা বন্দরটা হলো শ্রীলঙ্কায় এই হাম্বানটোটা বন্দরটি ডোনাল্ড ট্রাম্প দাবি করেননি। এটা হবে আনসার, উত্তর হচ্ছে এটা।
উত্তর হচ্ছে এটা হাম্বানটোটা বন্দরটি তিনি দাবি করেননি, এটা শ্রীলঙ্কা অবস্থিত, এবং শ্রীলঙ্কায় এই হাম্বানটোটা যে বন্দরটি এটা নিয়ন্ত্রণ অলরেডি নিয়ে নিয়েছে 100 বছরের জন্য চীন। যেহেতু চীন শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছিল, সেই ঋণের টাকা শ্রীলঙ্কা পরিশোধ করতে পারেনি, এই জন্য পরবর্তীতে এই হাম্বানটোটা বন্দরটি 100 বছরের জন্য লিজ নিয়ে নিয়েছে চীন, এবং এই শ্রীলঙ্কা অবস্থিত এই হাম্বানটোটা বন্দরটি। তাহলে এটার আনসার হবে ঘ, এটার উত্তর হচ্ছে ঘ, দাবি করেননি হাম্বানটোটা বন্দর। মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এর পরের প্রশ্ন হলো 15 নম্বর প্রশ্ন। এই 15 নম্বর প্রশ্নের উত্তরটা কে পারবেন? যিনি পারবেন তিনি হবেন আজকের আমাদের এই যে সারা বাংলাদেশে আমরা কমিটি দিতে যাচ্ছি, গরিব কমিটির তাকে সভাপতি বানানো হবে। যিনি এই প্রশ্নটির আনসার দিতে পারবেন, 15 নম্বর প্রশ্ন, নেপালের প্রথম রাষ্ট্রপতির নাম কি? নেপালের প্রথম নারী রাষ্ট্রপতির নাম কি? আমাদের যে টিউটোরিয়াল যে অনলাইন প্ল্যাটফর্মটি রয়েছে, শিক্ষা পরিবার রয়েছে, এই পরিবারে যারা ক্লাস নিচ্ছেন তাদের উপস্থাপনা, তাদের প্রেজেন্টেশন বা তাদের কথা বলার ভঙ্গি কেমন লাগছে একটু আমাদের কমেন্টে জানান। সেই সাথে কমেন্টে জানান যে নেপালের প্রথম রাষ্ট্রপতি কে, এখানে কোনটা আনসার হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আপনারা একটু কমেন্টে জানান যে এখানে নেপালের প্রথম নারী রাষ্ট্রপতি কে? নেপালের প্রথম নারী রাষ্ট্রপতি কে? সবাই কমেন্টে জানাই। নেপালের প্রথম নারী রাষ্ট্রপতি সবাই বলছেন সুশীলা কার্কি। দেখেন, আপনারা যে আসলেই একটা ক্লাস দেখতে বসেছেন, আসলে ক্লাস করছেন নাকি টিকটক দেখছেন, নাকি কোনো মনোরঞ্জনের জন্য সঙ্গীতানুষ্ঠান দেখছেন, আমি বুঝতে পারছি না। আপনারা সবাই ভুল আনসার দিচ্ছেন। আপনারা রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর মধ্যে পার্থক্যটা ধরতে পারছেন না। এটা খুবই কষ্টের একটা বিষয়। একটা হলো প্রধানমন্ত্রী, নারী প্রথম নারী প্রধানমন্ত্রী নেপালে সবাই ভুল আনসার দিয়েছেন। কয়েকদিন আগে নেপালের প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছে। আমাদের দেশের মতো সেই দেশে জেনজিরা আন্দোলন করেছে, সরকার পরিবর্তন করেছে। তো নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন সুশীলা কার্কি। আর নেপালের প্রথম নারী রাষ্ট্রপতি কে? এই তিনজনের মধ্যে কে? এই তিনজনের মধ্যে হচ্ছেন বিদ্যা দেবী ভান্ডারী। ওই যে দেখবেন কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে কুষ্টিয়াতে লালনের আখড়ায় আপনার লালন মেলা হয়েছে, সেখানে কিন্তু একটা গান খুব প্রচলিত ছিল। আমি যদিও যাইনি, বাবা ভান্ডারী রে। তো এই ভান্ডারী হচ্ছেন নেপালের প্রথম নারী রাষ্ট্রপতি। আপনারা সবাই ভুল আনসার করেছেন, প্রথমে সবাই ধরা খেয়ে গেলেন। সুশীলা কার্কি নামটা দেখে সবাই ঝাঁপায়া পড়ছেন, কিন্তু উপরে রাষ্ট্রপতি বলেছে নাকি প্রধানমন্ত্রী বলেছে সেটা তো দেখা লাগবে। আমরা পরীক্ষার হলে করি কি, আমরা প্রশ্ন করি অর্ধেক, নেপালের প্রথম নারী এখানে দেখে আমরা নারীর দিকে চলে যাই। ঠিক আছে? হ্যাঁ, তো এই নারীর দিকে দেখে আমরা মনে করি ও সুশীলা কার্কি। আর আপনি যাতে ভুল করেন সেজন্য পরীক্ষকরা পরে কি কোশ্চেন করার সময় ক নাম্বারে দিবে সুশীলা কার্কি, কিন্তু পরে যে ঘ নাম্বারে বা গ নাম্বারে বিদ্যা দেবী ভান্ডারী বা অন্য একটা অপশন যেটা কিনা সঠিক উত্তর সেটা থাকবে, সেদিকে আপনি আর তাকানোর সময় পাবেন না। অলরেডি গেম ওভার, আপনার জীবনের ভান্ডারী হয়ে গেছে। তাহলে এই যে ভান্ডারী মানে ব্যাপারটা হচ্ছে লালনের মেলায় ওই যে দেখবেন অনেকে বিভিন্ন জিনিস খেয়ে অজ্ঞান হয়ে পড়েছিল, ভান্ডারী বলে চিৎকার করছিল। ঠিক আছে, তারা কোথায় আছে, কি করছে, তাদের মাথায় কিন্তু সেটা কাজ করছিল না। আজকে সেম কাজটা আপনার সাথেও হয়েছে। মানে আপনি রাষ্ট্রপতি নাকি প্রধানমন্ত্রী সেদিকে না তাকিয়ে নিজেই ভান্ডারী হয়ে গেছেন।
সো আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ ভান্ডারি কমিটিও দিব সারা বাংলাদেশে। আমাদের যারা ভান্ডারি গোষ্ঠী আছেন আমরা ভান্ডারি কমিটি দিব, ঠিক আছে? একজন স্যার আমি রাইট দিয়েছি, ঠিক, হ্যাঁ, আইরিন ইসলাম, অসংখ্য ধন্যবাদ। নেপালের প্রথম রাষ্ট্রপতি হচ্ছেন বিদ্যা দেবী ভান্ডারী, প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন সুশীলা কার্কি, আর দ্রৌপদী মুর্মু তিনি হচ্ছেন ভারতের বর্তমান নারী রাষ্ট্রপতি। দ্রৌপদী মুর্মু হচ্ছেন ভারতের বর্তমান নারী রাষ্ট্রপতি, আর শ্রীমাভা বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছেন বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার দেশ হলো শ্রীলঙ্কা। তাহলে শ্রীমাভা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনি শ্রীলঙ্কার, এটা সবাই আমরা জানি। অন্যদিকে বিদ্যা দেবী ভান্ডারী হচ্ছেন নেপালের বর্তমান রাষ্ট্রপতি, প্রথম নারী রাষ্ট্রপতি, এবং বর্তমানেও আছেন। সুশীলা কার্কি হচ্ছেন প্রথম নারী প্রধানমন্ত্রী, হ্যাঁ। এবং এইখানে যে দ্রৌপদী মুর্মু আছেন তিনি হচ্ছেন ভারতের বর্তমান নারী রাষ্ট্রপতি। তাহলে এই চারজন খুবই গুরুত্বপূর্ণ। গণহারে আপনারা কট খাচ্ছেন, হ্যাঁ, আমি জানি না আপনারা লালনের মেলায় ওই জিনিসটা খাইছেন কিনা, এখন আজকে দেখি সবাই গণহারে কট খাচ্ছেন। তাহলে দেখেন, একজন বলেছেন আমি হব সেই কমিটির প্রধান, গোলাম রব্বানী, ধন্যবাদ আপনাকে, হ্যাঁ। সো আপনারা দেখেন, আবার আমরা এটা রিভিশন দিই। সুশীলা কার্কি হচ্ছেন নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী, বর্তমানে আছেন। দ্রৌপদী মুর্মু হচ্ছেন বর্তমানে ভারতের নারী রাষ্ট্রপতি। বিদ্যা দেবী ভান্ডারী হচ্ছেন নেপালের প্রথম নারী রাষ্ট্রপতি। এরপর শ্রীমাভা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন পুরো বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী, এবং তার দেশ হচ্ছে শ্রীলঙ্কা। সো তাহলে আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করলাম। এখন অনেকের প্রশ্ন যে স্যার আমরা পেইড ব্যাচে কি কি সুবিধা পাবো, পেইড ব্যাচে কিভাবে ভর্তি হব, এবং আপনাদের ক্লাসগুলো আরো বেশি বেশি কিভাবে পাবো। টিউটোরিয়াল পরিবার আপনাদের জন্য একেবারে, বর্তমানে বাংলাদেশে কিন্তু মনে রাখবেন সামনে আরেকটি পে স্কেল হচ্ছে, এবং এই পে স্কেলটি হওয়া মানেই বেতন দ্বিগুণ হয়ে যাওয়া। বেতন দ্বিগুণ হলে দেখবেন তখন বাংলাদেশের সরকারি চাকরিগুলো লুক্রেটিভ হয়ে যাচ্ছে, এবং আগের চেয়ে অনেক বেশি আপনার প্রতিযোগিতাপূর্ণ হয়ে যাবে। আর প্রতিযোগিতাপূর্ণ হওয়া মানে আপনি একটা দুইটা ছোটখাটো চাকরির প্রস্তুতি নিয়ে পারবেন না, আপনাকে সমন্বিত প্রস্তুতি নিতে হবে, কম্বাইন প্রস্তুতি নিতে হবে। আর টিউটোরিয়াল শিক্ষা পরিবার অনলাইন প্ল্যাটফর্ম এই জন্য আপনাদের জন্য এনেছে কম্বাইন কোর্সের ডাইনামিক একটা ব্যাচ। এই ব্যাচটাতে আপনি পাবেন, এই ব্যাচটাতে আপনি কি পাবেন দেখেন, এই ব্যাচটাতে আমরাই বাংলাদেশে প্রথম এই কম্বাইন কোর্সটা নিয়ে এসেছি, এবং এটা একটা ডাইনামিক ব্যাচ। সেই সাথে আপনারা একটু জানান আজকের ক্লাসটি কেমন লেগেছে। কারো কোনো প্রশ্ন থাকলে, কারো কোনো জানার থাকলে আমাকে কমেন্টে জানান। আমি আমার যথাসাধ্য, কুষ্টিয়ায় কি খাওয়ায় আমি কুষ্টিয়ার হয়েও বুঝিনি স্যার, কি খাওয়ায় এটা তো আপনি ভালো বলতে পারবেন। সো আজকের ক্লাসটি কেমন লাগলো আপনারা একটু কমেন্টে জানান। সেই সাথে আপনারা যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হননি, যারা সামনের প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষা ভালো করতে চাচ্ছেন, তাদের জন্য আমরা একটা কম্বাইন কোর্সের ডাইনামিক ব্যাচ চালু করেছি, এবং এটাই বাংলাদেশের প্রথম যেটা কিনা কম্বাইন কোর্স। আপনি একই সাথে প্রাইমারি, নিবন্ধন এবং 10 থেকে 20তম গ্রেডের প্রস্তুতি সমন্বিতভাবে নিতে পারবেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি ভর্তি হওয়ার পরে আগের যে কোর্সগুলো আছে, ক্লাসগুলো আছে, ব্যাচগুলো আছে, সেখানে যুক্ত হতে পারবেন। পরবর্তীতে ভর্তি হওয়ার পরে যত ব্যাচ এবং ক্লাস হবে সবগুলোতে আপনাকে যুক্ত করা হবে। তার মানে আপনি এখানে প্রায় 100-র উপরে লাইভ ক্লাস পাবেন, 100-র উপরে রেকর্ডেড ক্লাস পাবেন, এবং 100টা এক্সাম পাবেন। সেই সাথে আপনাকে আবার কি দিচ্ছি আমরা, সেই সাথে আপনাকে আমরা বইও দিয়ে দিচ্ছি, আমাদের কোর্সের বই। এখানে লাইভ ক্লাস থাকবে, রেকর্ডেড ক্লাস থাকবে, এক্সাম ব্যাচ থাকবে, এক্সাম ক্লাস থাকবে, সাথে আপনাকে আমরা 1200 টাকা মূল্যের বই ফ্রি দিয়ে দিচ্ছি, 4টা বই সাথে মানচিত্র। এবং এই বইগুলা কিন্তু আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন ওই কোর্সের সাথেই। এখন বলতে পারেন স্যার এখন কোর্সের প্রাইসটা বা আমাদের জন্য কেমন,
আজকে যারা এই মুহূর্তে লাইভ চলাকালীন ভর্তি হবেন, এবং আজকের জন্য কিন্তু ডিসকাউন্ট হলো 70%। মনে রাখবেন, আজকের জন্য ডিসকাউন্ট আমরা দিয়েছি 70%, এবং সেটা শুধু আপনাদের জন্য 70% ডিসকাউন্ট করে মাত্র 1450 টাকা আপনি এখন ভর্তি হতে পারবেন। এবং অনেকের যদি টাকা এই টাকাটা দিতেও সমস্যা হয়, আপনারা আমাদের হটলাইন নাম্বারে ফোন দিবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার আর্থিক অসচ্ছলতার ব্যাপারটা মাথায় নিয়ে আপনাকে আমাদের ব্যাচে ভর্তি করানো। তো 1450 টাকায় আপনি পুরো কোর্সে ভর্তি হতে পারবেন। এই 1450 টাকার মধ্যে আবার 1200 টাকার আপনি বই পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? এবং সেই সাথে আগের ক্লাস, পরের ক্লাস সবগুলো পাচ্ছেন। 100টা লাইভ ক্লাস, 100টা রেকর্ডেড ক্লাস, এবং এক্সাম গুলো দিতে পাচ্ছেন। আমাদের মতো শিক্ষকদের আপনি ক্লাস পাচ্ছেন, পাশাপাশি আপনার যত ধরনের সার্ভিস দরকার সেটা আপনাকে দিচ্ছি। এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে ওয়ান টাইম অ্যাডমিশন, লাইফ টাইম অ্যাক্সেস। আজকে আপনি ভর্তি হবেন, যতদিন না পর্যন্ত আপনি চাকরি পাবেন ততদিন পর্যন্ত টিউটোরিয়াল পরিবার আপনার সাথেই থাকবে, ঠিক আছে? অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছেন যারা কিনা সামনে একটি সরকারি চাকরি চান এবং এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন। সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনাকে বাংলাদেশে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে লেগে থাকতে হবে, লেগে থাকতে হবে এবং লেগে থাকতে হবে। সবসময় মনে রাখবেন, বাংলাদেশের সরকারি চাকরি তারাই পায় যারা পরিশ্রমী। মেধাবীরা কখনো সরকারি চাকরি পায় না, পাবে তারাই যারা পরিশ্রমী। আপনাকে লেগে থাকতে হবে, আপনাকে পরিশ্রমী হতে হবে, তাহলে আপনি সামনে একটি সরকারি চাকরি পাবেন ইনশাল্লাহ। এবং সামনে যে পে স্কেল দেওয়ার পরেই কিন্তু আপনার বেতন দ্বিগুণ হয়ে যাবে। তখন এই 1450 টাকা এটা আপনার কাছে হয়ে যাবে পানি পানি পানি। আপনার পানি পানি বলেন তো, এই 1450 টাকা হয়ে যায় আপনার কাছে পানি। হ্যাঁ, এই 1450 টাকা কিন্তু দেখবেন আপনার এক মাসের আপনি চা নাস্তা খাচ্ছেন ওইটারই বিল হয়ে যায় 1450 টাকা। তো 1450 টাকায় ভর্তি হবেন, সাথে বই পাবেন, আমাদের সার্ভিস গুলো পাবেন, এবং আপনি যতদিন না পর্যন্ত চাকরি পাচ্ছেন আমাদের কোর্স গুলোতে যুক্ত হয়ে থাকতে পারবেন। আমাদের ক্লাস গুলো পাবেন, আমাদের সার্ভিস গুলো পাবেন, আমাদের দিক নির্দেশনামূলক যে সেমিনার গুলো হবে সেগুলো আপনার জন্য সবকিছুই থাকবে, এবং সবকিছু থাকবে ফ্রি একেবারে। ফুল কোর্সে মোট 4500 টাকা আসে, সেখান থেকে আমরা 70% ডিসকাউন্ট দিয়ে 1450 টাকা আপনাকে ভর্তি করছি। এবং যারা ভর্তি হতে চান এই নাম্বারে আমাদেরকে সেন্ড মানি করে সেটা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে। স্ক্রিনশট পাঠিয়ে দিলে আপনাকে আমরা আমাদের যে পেইড ব্যাচ আছে সেখানে যুক্ত করে দিব। আমাদের ক্লাসগুলো কেমন লাগছে, আমাদের প্রেজেন্টেশন, আমাদের সার্ভিস এবং আমাদের যে অভিজ্ঞ শিক্ষকদের পড়ানোর স্টাইল, এগুলো কেমন লাগছে আমাদের কমেন্টে জানান। এবং শেষ মুহূর্তে আমাদেরকে একটু জানান যে আজকে সারাদিন আপনারা কয় ঘন্টা পড়াশোনা করেছেন। মানে কি দিচ্ছেন? আচ্ছা আচ্ছা, দেখেন আপনাদেরকে আরেকটা জিনিস সহজ করে দিছে। কমেন্টে, পিন কমেন্টে দেখেন আপনাদেরকে একটা গুগল ফর্ম দিছে। সেই ফর্মে প্রয়োজনীয় তথ্যগুলো পূরণ করলে আপনার নাম্বারটা কিন্তু আমাদের কাছে চলে আসবে খুব সহজেই। এবং আপনি আমাদের নাম্বারেও ফোন দিতে পারেন। পাশাপাশি আপনি আমাদের যে কমেন্ট আছে, কমেন্টের যে পিন কমেন্ট, সেখানে দেখেন একটা গুগল ফর্ম দেওয়া হয়েছে। সবাই এটা আমরা পূরণ করি, আমরা প্রয়োজনীয় তথ্যটা দিয়ে রাখি। আপনারা একটু আমাদের যারা আছেন, এই যে 70 জন ক্লাসে আসেন, 70 জন আপনারা একটু জানান আমাকে আজকে সারাদিন আপনি কয় ঘন্টা পড়াশোনা করেছেন। আজকে সারাদিন আপনি কয় ঘন্টা পড়াশোনা করেছেন। দেখেন আপনি একটা সরকারি চাকরি চাচ্ছেন, আপনি মনে করছেন বাংলাদেশের এক কোনায় বসে আপনি সারাদিনে 2-3 ঘন্টা পড়াশোনা করেছেন, এটাই মনে হয় বাংলাদেশে সবার চেয়ে শ্রেষ্ঠ পড়াশোনা করেছেন। কিন্তু ভুলে যান না, আপনি যখন ঘুমাচ্ছেন বা অন্য কাজে সময়টা অপচয় করছেন, ওই সময় কিন্তু আরেকজন প্রতিযোগী পড়াশোনায় মগ্ন বা তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সে মগ্ন। এবং সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে, আপনি যখন বসে থাকছেন, আপনি যখন সময় অপচয় করছেন, আরেকজন কিন্তু বসে নাই। এভাবেই কিন্তু প্রতিযোগিতা থেকে একজন করে সরে যাচ্ছে প্রতিনিয়ত। তার মানে আপনি প্রতিযোগিতা টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে লক্ষ্যের দিকে তাকাতে হবে। আর লক্ষ্যে পৌঁছাতে হলে প্রকৃত প্রতিযোগীরা যেভাবে প্রস্তুতি নিচ্ছে সেভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আর যারা পড়াশোনা করছেন তাদের জন্য একটা টিপস থাকবে, তাদের জন্য একটা স্পেশাল টিপস থাকবে। তারা অবশ্যই আপনার সকালবেলায় পড়াশোনাটা ভালো করে করার চেষ্টা করবেন।
হ্যাঁ, বিশেষ করে ফজরের নামাজ পড়ে যদি আপনি পড়াশোনাটা শুরু করেন, সকালবেলার পড়াশোনাটা সবচেয়ে বেশি মনে থাকে। কঠিন সাবজেক্ট গুলো সকালবেলা পড়লে দেখবেন আপনার ব্রেনে সবচেয়ে বেশি কাজ করবে এবং ব্রেন আপনার কঠিন কঠিন জিনিসগুলো সকালবেলা নিতে পারবে। সকালবেলা মাইন্ড আমাদের ফ্রেশ থাকে, আমাদের মনস্তত্ত্ব অনেক ফ্রেশ থাকে। এই কারণে চেষ্টা করবেন সকালবেলা পড়াশোনাটা শুরু করার, এবং প্রতিদিন অবশ্যই 6 থেকে 8 ঘন্টা পড়ার চেষ্টা করবেন। প্রতিনিয়ত পড়বেন 6 মাস, দেখবেন আপনাকে সরকারি চাকরি পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ। পরিশ্রমীরাই চাকরি পাবে, কখনো মেধাবীরা চাকরি পায় না। মেধাবীরা অহমিকা অহংকারে ভুগে, কিন্তু পরিশ্রমীরা সবসময় পরিশ্রম করে যায়। সো আপনারা যারা পরিশ্রমী আছেন, আমরা চাই না আপনি খুব বেশি মেধাবী হন। আপনারা যারা পরিশ্রমী আছেন তারা আমাদের সাথে যুক্ত হতে পারেন মাত্র 1450 টাকায়। আমাদের 100টি লাইভ ক্লাস, 100টি রেকর্ডেড ক্লাস এবং 100টি এক্সাম, সাথে বই এবং সাথে আমাদের সার্ভিস। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি ওয়ান টাইম এডমিশন নেবেন, সারা জীবন এটা লাইফ টাইম অ্যাক্সেস নেবেন। এইরকম বৈশিষ্ট্য আমার জানা নাই যে বাংলাদেশে আর কোনো প্ল্যাটফর্ম দেয় কিনা। এবং এইখানে আপনি এই যে প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড ছাড়াও পিএসসি বা অন্যান্য যে নন ক্যাডার জবের যে পরীক্ষাগুলো, সেখানে অনেক ভালো করতে পারবেন ইনশাল্লাহ। তো সবাই একটু জানান যে আজকে কে কত ঘন্টা পড়াশোনা করেছেন, কে কত ঘন্টা পড়াশোনা করেছেন। স্যার 4টায় উঠি, অসংখ্য ধন্যবাদ আইরিন ইসলাম আফরিন। এটা খুবই ভালো একটা অভ্যাস, রাতের বেলা ঘুমাতে হয় আর ভোরে ভোরে উঠলে আপনার শরীর স্বাস্থ্য মন সবকিছুই ভালো থাকবে ইনশাল্লাহ। তো যাই হোক, আপনারা যারা ভর্তি হতে চান এবং আপনারা যারা হচ্ছে গিয়ে টাকা পাঠিয়েছেন, আমাদের কাছে মেসেজ চলে আসছে, এবং আপনারা অবশ্যই এই আমাদের যে পেইড ব্যাচ গুলো আছে, আগের ক্লাসগুলো বসে বসে দেখার চেষ্টা করবেন, এবং যারা টাকা পাঠাতে চান এই নাম্বারে পাঠাবেন। অলরেডি আমাদের অনেকে ভর্তি হয়েছেন, মেসেজ আসছে। তো যাই হোক, আমরা আজকের ক্লাসটি শেষ করি। লাইভটা চলমান থাকবে, লাইভ চলাকালীন আপনারা যারা ভর্তি হতে চান এই ডিসকাউন্টে, লাইভ চলে গেলে কিন্তু ডিসকাউন্ট আর পাবেন না। লাইভ চলাকালীন 4500 টাকা থেকে 70% ডিসকাউন্ট দেবে, 70% আরো বেশি হবে এটা অবশ্য। মাত্র 1450 টাকায় আপনাকে আমরা ভর্তি করে নিব। সো লাইভটা চলমান থাকলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও আগামী কোনো ক্লাসের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া করবেন, এবং টিউটোরিয়াল শিক্ষা পরিবার অনলাইন প্ল্যাটফর্মের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।